আনসারী তাকে আমাদের আসসালামু আলাইকুম। হ্যাঁ দেখেন, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কি বলবো না বলবো সবাই আপনারা জানেন। অপোজিশন কি বলতেছে তাও আপনারা জানেন। কিন্তু আমার একটা কথা, আমি দেখছি ইউটিউবে ওরা কি বললো এর উত্তর আপনারা দিচ্ছেন, কিন্তু উত্তর দেওয়ার দরকার নাই। ওরা কি বলছে কমেন্ট বক্সগুলোতে গেলে আপনারা জানতে পারবেন মানুষ কি বলে। আমি তো দেখছি যে মানে আমি একটা কথা এখানে বলি, আমাদের আমার খুব সম্মানীয় একজন মানুষ, আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, উনি 1 মিনিটে একটা বক্তৃতা দিয়েছিলেন, তার নিচে 4,500 কমেন্ট ছিল। সেই 4,500 কমেন্টের মধ্যে একটা কমেন্টও খুঁজে পাবেন না পজিটিভ, অল নেগেটিভ। মানে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে ওনাদের সঙ্গে যদি বিল ক্লিনটন একটা ছবি তুলে তারও গাড়ি শুনতে হবে। এই যে আপনারা বুঝতে পারছেন জনগণ কি চায়। যদিও জনগণের ভোট দেওয়ার অধিকার নাই, কিন্তু তাদের নিয়েই তো আমাদের জীবন। তো এইটুকু বলবো যে আপনারা নিজেরা সবাই বিবেকবান, প্রত্যেকটা মানুষ এখানে বিবেকবান, তারা আপনারা বুঝতে পারতেছেন যে মানুষ কি চাচ্ছে। আর আমি বক্তব্য তাড়াতাড়ি শেষ করবো, এই জন্য খাবার নষ্ট হবে। খাবার নষ্ট হয়ে গেছে, আমাদের যেন খাবার নষ্ট না হয় সবাই অল্প অল্প কথা বলবেন। আর আমার একটা কথা আপনাদের কাছে, আপনাদের যে সংবিধান, এই সংবিধানে কিছু ভুল আছে। এখানে এমন ক্ষমতা দেওয়া আছে, একটা লোক চাইলে সারা জীবন সভাপতি হতে পারবে, সেক্রেটারি হতে পারবে, এরকম হওয়া উচিত না। এই সংবিধানটা আপনারা একটু চেঞ্জ করবেন। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্টও 2 টার্মের বেশি থাকতে পারবে না, কিন্তু আপনাদের এখানে এমন ক্ষমতা দেওয়া আছে যুগ যুগ থাকতে পারবে। এটাকে চেঞ্জ করবেন প্লিজ, চেঞ্জ করবেন। সবাই ভালো থাকবেন। আর আমরা তো বলি ভোটার জন্য কিছু বলার সুযোগ দিয়ে ওনাদের মনের কথা শুনতে চাই। আপনাদের কি কারো কিছু জানার থাকে আমাদের সভাপতি সেক্রেটারির কাছে জানতে পারেন, প্রশ্ন করে ওনাদের সুযোগ দেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ধন্যবাদ মালিক আফসারি। আমরাও ওনার সাথে একমত যে আমরা অল্প অল্প বলবো, বেশি বেশি খাবো। যাই হোক, মঞ্চে এবার ডেকে নিচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার। আর দয়া করে আরেকটা জিনিস বলতে চাচ্ছি গুলজারকে আস্তে আস্তে, যে যারা ভোটার নন, যারা অতিথি হয়ে এসছেন, তারা আরেকদিন আমাদের আতিথ্য গ্রহণ করবেন। আমরা এই মুহূর্তে আপনাদের আতিথ্যতা দিতে পারছি না, এবং এটা নিয়ে আমাদের পুরো প্যানেলটা একটু ইয়ে করেন, এভাবে ধরে আপনি দেখবেন তো রেকর্ডিং আছে না? রেকর্ডিং চলতেছে। ধন্যবাদ। আর উপস্থিত আজকে ভাই হাসি দেন, হাসি দেন আফজাল ভাই, হাসিটা দেন, আজকে হাসিটা দেয়। পরিষদের প্রার্থী পরিচিতি সভায় আগত সবাইকে আমার সালাম, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা এবং শ্রেণীবদ্ধ সবাইকে শুভেচ্ছা। এখানে এত কথা হচ্ছে যে আমার কথা আমি শুনতে পাচ্ছি না, কি করে কি কথা বলি বুঝতে পারছি না। সবাইকে একটু একটু শান্ত হওয়ার জন্য অনুরোধ করছে, নাহলে একটু কথা বলে কোনো লাভ হয় না। তাকে একটু চুপ করবেন সবাই, তাহলে আমি যদি একটা কথাও বলি তাও আরমান ভাই আমিও বলে শান্তি পাবো। ধন্যবাদ সবাইকে। নির্বাচনটা আমাদের একটা অবিচ্ছেদ্য বন্ধ। পরিচালকরা শিল্পীদের ছাড়া কাজ করতে পারে না, আর শিল্পীরা পরিচালকদের ছাড়া শিল্পী হতে পারে না। এই যে একটা পরস্পর একে অপরের পরিপূরক, এই সম্পর্কটা আমি দেখেছি কিছু মানুষের আমাদের যে শ্রদ্ধা, ভালোবাসা, যে সমন্বয়ে, যে কাছে থাকা, একে অপরের সহযোগিতা করা, সেই
জায়গাটাতে বিশাল ফাটল তৈরি হয়েছিল কোটি কয়েক মানুষের কারণে। আজ সেই মানুষগুলোকে চিহ্নিত করার একটা সময় এসেছে এবং চলচ্চিত্র মনে যদি সুস্থ পরিবেশ না থাকে, যদি চলচ্চিত্র নির্মিত না হয়, তাহলে আমাদের পরিচালকের তাদের সবাইকে জায়গাটা ভাবতে হবে, সবাই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে আবার তাদের এই চলচ্চিত্রে আবার মানুষের ঘরে ঘরে পৌঁছে নেওয়া যাবে সেসব চিন্তা করে যাদেরকে নির্বাচন করা দরকার, যারা সৎ আদর্শবাদী এবং এই চলচ্চিত্রকে ভালোবেসে দীর্ঘকাল এই চলচ্চিত্র অবস্থান করেছেন, তাদেরকে আপনারা ভোট দিয়ে বিজয় করবেন, এটি আমি বিশ্বাস করি। আমি কোনো ব্যক্তিগতভাবে বলবো না, শুধু এইটুকু বলবো যে ইলিয়াস কাঞ্চনকে আপনারা চিনেন, একটি প্যানেলের সভাপতি তথা নেতৃত্ব দিচ্ছেন। সভাপতি মানে তার নেতৃত্বে একটি প্যানেল গঠিত হয়েছে। আমি ওনাকে চিনি আমার সাংবাদিকতা শুরু সেই 80 দশকের মাঝামাঝি পর্যায় থেকে বলা যায়। আমার তার একেবারে অর্থপ্রান্ত যা করতে যা বোঝায় সবই আমি জানি, চিনি। আমার দেখা মতো এরকম আদর্শবাদী সৎ মানুষ আমি জীবনে কম দেখেছি, এটা আমি কম দেখেছি, আমি এটি বলবো। এবং হ্যাঁ, যে নীতির প্রশ্নে সবসময় একেবারে অমর থাকেন, মাঝে মাঝে খুব একটু রেগে যান, এই একটি দোষী আমি দেখেছি যে একটু রাগ আছে তার মধ্যে, কিন্তু মানুষ হিসাবে 100 খাঁটি মানুষ, এতে কোনো সন্দেহ নাই আমার দেখা মতো। এবং আরো একটা কথা বলি, এখানে আলমগীর ভাই আছেন, আলমগীর ভাই আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমার এই পরিচালক চলচ্চিত্র পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পিছনে যে আলমগীর ভাই যাবেন না সবচেয়ে বেশি। আমি চলচ্চিত্র পরিচালক করতে পারতাম না, ইলিয়াস কাঞ্চন আমার পাশে না থাকতো। আজ আপনাকে একটা কথা বলি, আমি সাংবাদিকতা করতাম, আপনারা সবাই জানেন যারা আগে ছিলেন। আমার সাংবাদিক হিসেবে আমি অত্যন্ত আদরের স্নেহের মানুষে পরিণত হয়েছিলাম সিনিয়র সকল শিল্পীদের কাছে, ডিরেক্টরদের কাছে। আমার ব্যবহারে হয়তো বা আমাকে তারা স্নেহ করতে। আমি যখন ছবি বানাই, এই দুইজন মানুষের কাছে আমি প্রথম যাই, একজন আলমগীর ভাই, একজন ইলিয়াস কাঞ্চন। দুইজনই আমাকে এমনভাবে সাহস জুগিয়েছিলেন যে কারণে আমি পরিচালনা করতে সাহস পেয়েছিলাম। মাত্র কয়েক হাজার টাকা ছিল আমার ব্যাংকে, সেই কয়েক হাজার টাকা নিয়ে আমি চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক হিসেবে দাঁড়াতে সাহস পেয়েছিলাম এই দুইজন মানুষের কারণে। এবং সেই ক্ষেত্রে ইলিয়াস কাঞ্চন ভাই এমন করেছিল আমাকে যে আমার কাছ থেকে সে সাইনিং মানি পর্যন্ত দিতে রাজি হয় নাই। এবং আমার ছবি যখন ফিল্ম রিলিজ করব তখন আমার টাকার সমস্যা হয়েছিল, সেই টাকা দিয়ে উনি সহযোগিতা করেছিলেন। আমি সেই টাকা ভেঙে ভেঙে ওনাকে শোধ করে চুরি করে দিয়ে আমাকে প্রেশার করেন নাই। কিন্তু আমার বেলা নাই, আমি দেখেছি চলচ্চিত্রের বহু মানুষকে, বহু প্রযোজককে উনি সহযোগিতা করেছেন। আমার নিজের দেখা, সেই টাকা ফেরত পান নাই, সেই জন্য অভিনয় করেন নাই, সেই প্রযোজককে উনি সহযোগিতা করেছেন। এরকম একটা মানুষের নেতৃত্বে যে কমিটি করতে হবে, আমি বিশ্বাস করি সেই কমিটি প্রতিটি মানুষই তার মতোই খাঁটি হবে। আপনারা বিশ্বাস করেন কিনা? তো কাজেই আমি বলবো, এবং নিপুণ আরেকজন মানুষ যে নিঃস্বার্থভাবে ইতিমধ্যে মানুষকে সহযোগিতা করে মানুষের দুঃসময়ের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে যে সে মানুষকে ভালোবাসে, শিল্পীদের ভালোবাসে, শিল্পীদের বিপদ আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। এটি তো প্রমাণ করেছে সে, সেটা কোনো ক্ষমতাই ছিল না। সেই শিল্পী সমিতিকে ব্যবহার করে সে কোনো স্বার্থোদ্ধার করতে চায় নাই কখনো। সে বলে নাই কাউকে যে আমি সেলফিও ঘুরে বেড়াই নাই যে আমি এখানে খাওয়া দিচ্ছি, এইখানে কাপড় দিচ্ছি, এইখানে এটা দিচ্ছি, একদিকে কুকুরকে খাওয়াচ্ছি, একদিকে মানুষকে খাওয়াচ্ছি, ওটা কিন্তু সে কখনো দেখা নেই। কাজেই বলেন নিঃস্বার্থভাবে যারা কাজ করে তারাই খাঁটি মানুষ। এটা আমি বিশ্বাস করি, আপনারা কতদূর করেন জানি না। আর যারা শুধু প্রচারের জন্য করে তারা কখনোই খাঁটি মানুষ হতে পারে না, তারা ভণ্ড হয়, তারা ভণ্ড হয়, আমি এটা বলবো। কাজেই মানুষ চিনবেন। আপনাদের কাছে আমি বিনীতভাবে বলছি, ইমোশনালি কাজ করবেন না, মানুষ চিনে কাজ করবেন। দেখেছেন তো, দেখেন আর একবার এই প্যানেলটাকে একবার দেখেন, এখানে যারা আছে তারা প্রত্যেকেই খাঁটি মানুষ। এই ফেরদৌস বলেন, ইয়ে বলেন, সবার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত আছি। এখানে এমন একটা মানুষ নাই যে কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত, যে কোনোভাবে
অসৎ কাজের সাথে জড়িত, যে কোনোভাবে সমিতিকে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কাজকর্ম করে একজনও নাই। দিয়ে তাই অল্প, আমি বলবো যে ওর চলচ্চিত্রে বয়স কম, কিন্তু এর মধ্যে আমাদের চলচ্চিত্রের অনেক দুস্থ শিল্পীদের যেভাবে উপকার করেছে, এটি একটি বিরল দৃষ্টান্ত। আমি বলি এটা বিরল দৃষ্টান্ত। আজ এখানে সবাই আছে, এটা সবার প্রতি আপনাদের ভালোবাসার হাত, আপনাদের সমর্থনের হাত বাড়িয়ে দিবেন, এটা আমি বিশ্বাস করি। এবং একটাই কমিটি আসলে এই কমিটির সাথে চলচ্চিত্রের যে 18-19টি সংগঠন আছে, সবার খুব মধুর সম্পর্ক তৈরি হবে। এবং সেই মধুর সম্পর্ক তৈরি হতে আমাদের নতুন নতুন চলচ্চিত্র নির্মিত হবে। আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবো সমাজে, আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পারবো এই সমগ্র সংস্কৃতি অঙ্গনে। আপনারা, আমি আর বেশি বক্তব্য বাড়াবো না, কারণ আমি নিজে ভর্তি করবো না, কাজে বেশি বড় আমার কোনো সম্মুখীন না। তবে এখানে জানা আছে, এই যে নীরবকে দেখতেছিল, আমার ছবিতে কাজ করেছে সবাই, এবং এরা সবাই কাজ করেছে আমার সাথে। আমি দেখেছি প্রত্যেকটা মানুষ কতটা সৎ, কতটা সিনসিয়ার। তো কাজে আর বেশি করবো না, আপনারা সবাই ভালো থাকবেন এবং বুঝে সুঝে ভোট দেবেন। আমি এইটুকু বলতে পারি যে এই প্যানেলের প্রতি আমি আমার আন্তরিক এবং ব্যক্তিগতভাবে মানসিক সব আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। সভাপতি এবং সাধারণ সম্পাদক কেটে দিবা পরে যে দেখলাম রিজিউম রিজিউম আমরা যার কারণে আমি খুশি। এখানেই ধরে রাখ। যাই হোক, মঞ্চে এবার ডেকে দিচ্ছি এখান থেকেই আমাদের আরেকজন প্রিয় মুখ, বিশিষ্ট নৃত্য পরিচালক আজিজ রেজা। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত, কি বলবো, এখানে আলোকদীপ ভাই বসে আছে, হায়াত ভাই বসে আছে, আর মঞ্চে তো আমার শ্রদ্ধেয় কাঞ্চন ভাই বসে আছেন। এখানে আমার কিছু বলার নেই। আমরা শিল্পীরা একে অপরের উপর নির্ভরশীল। আমার সামনে যে আলোকদীপ ভাই বসে আছেন, হায়াত ভাই বসে আছেন, আমি যদি ওনাকে শ্রদ্ধা সম্মান না করি, উনি বাইরে সম্মান পাবে, কিন্তু সর্বপ্রথম সম্মানটা পেতে হবে আমার কাছে। আমাকে যদি স্নেহ না করে, আমাকে যদি ভালো না বাসে, তাহলে কিন্তু আমি সম্মান করব না। আমি ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি বলছি। আলমগীর ভাই যখন কাজ করে, কাঞ্চন ভাই যখন কাজ করে, পাশে কিন্তু ফাইটারও লাগে, নাচের মেয়েও লাগে, নাচের ছেলেও লাগে, কাজের লোক লাগে। তো ওনারা কি শিল্পী না? আলমগীর ভাই যদি একা দাঁড়ায় যায়, কাঞ্চন ভাই যদি একা দাঁড়ায় যায়, একাই যদি নাচে, একাই যদি ফাইট করে, কার সাথে করবে? তো পাশে যে লোকটি আছে সে বলে শিল্পী না। এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমাদের প্রাণের মানুষ, আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমরা যে আজকে ডান্স ডাইরেক্টর হয়েছি, এই মানুষগুলো যদি না থাকতো, আমাদের মতো লোকেরা ডান্স ডাইরেক্টর হতে পারতাম না। আপনাদের বলুন, আমি আগেও বলেছি, এখনো বলছি। আমি ওদিন তাদের যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সরি আমি এর 3 মিনিট সময় দিব। আমি যে তাদের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে জাহেদ একটি কথা বলেছে আমাকে, যে আজিজ ভাই, যে কাশ্মীর মারা গেছে সাকিবের আমলে স্ট্রোক হয়েছে, আর মারা গেল অতীত। তো সাকিবের আমলে যদি স্ট্রোকে হয়ে থাকে, তো মল্ল 3 দিন আগে, কিভাবে সম্ভব? তুমি সাকিব 184 জনের মধ্যে কাশ্মীরও আছে। কাশ্মীরের ভাই ইটালিতে থাকে, কাশ্মীরের চাচা ইটালিতে থাকে, কাশ্মীরকেও পাঠানো ছিল, কিন্তু কাশ্মীর যাবে না, কাকা আমি ফিল্মে কাজ করব। ওদিন হয়তো ওই সম্মানিত ব্যক্তিগুলো আমার কথাটি শোনেনি। আমার পোলা মারা গেছে, আমার বাতিজা মারা গেছে, জলে আমার, আর কারো জ্বলবে কিনা জানি না। তবে মনে রাখবেন, আপনাদের ওইরকম কষ্ট হবে। এইবার না, এইবার যদি এই প্যানেল পাস না করে, আপনাদের এখানে অনেকে আছেন না, এই কাশ্মীরের মতন হবে। আপনারা আমাকে হয়তো অনেকে আমাকে খারাপ বলছে না। কাশ্মীর আলী যখন শিল্পী সমিতি থেকে বাদ হয়ে গেল না, কাশ্মীর আলীর বউ ডাইরেক্ট বলে, নিশ্চয়ই তুই ফিল্মে এমন কাজ করেছিস, তোর আমি বলেছি বিদেশটা চাইলি না,
তুই তুই কইরা বলে আমাদের সামনে বউ চলে গেল সন্তান নিয়ে। আমার ভাই আমাকে ডাকলো, আমার ভাইটা 87 একজন মানুষ, ও আজিল, আমার ভাই আমার আজিল বলে, ও আজিল ভাই আমার পোলাডারে কি করলি তুই, আমার পোলাডারে কি অপরাধ করলো, ফিল্মে গিয়ে আমার পোলাডার কল্লা খেতে দিল, আমার পোলাডার শিল্পী সত্তা কায়দা নিয়ে নিল, এই দেখ আমার পোলায় রাস্তায় রাস্তায় ঘুরে, এই রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে গেছে। আমার ভাইয়ের খুব আদরের সন্তান, আমার ভাই 6 মাস পরে স্ট্রোক করে মারা গেল। তার 3 মাস পরে কাশ্মীর স্ট্রোক করলো, মেডিকেলে গেল, বারে বারে বলছে ও কাকা আমার জ্ঞান বাদ দিল, আমার জ্ঞান বাদ দিল, আমার কি অপরাধ, ও স্যার ডাক্তার বলে, ও স্যার আমার কি অপরাধ, আমার কি বাদ দিল কেন স্যার, এই করতে করতে মারা গেল। আপনারা কি চান এরকম কেউ? আপনারা চান? আমার কথাটা কি খুব খারাপ লেগেছে? জাহানারা আমার সাথে কাজ করেছে, আমাকে কে বলুক আর না বলে, হ্যাঁ জায়েদ খান ভালো কাজ করেছে, মিশা সওদাগর ভালো কাজ করেছে, ভালো কাজ করার মধ্যে যদি একটি খারাপ কাজ করে, নূর ইসলাম ভাই, ওই যে নারায়ণগঞ্জের মোটা, ওর নাম যেন কি ফাইটার ছিল, রাজু, সিকান্দার, কাশ্মীর, জাহানারার কাজ আমি আমার নাটক করতে আসছে, জাহানারা নিয়ে আসছে, কয় কাকা আমি কি, কয় আমার মা কি করছে, আমার মা তো 40 বছরের ফিল্মে আছে, আমার মা শিল্পী সমিতি কেটে নিয়ে গেল, আমার জামাই আমার বকে, আমার মেয়ে আমার বকে। জাহানারা সকালবেলা কাজ করে গেল, রাত্রেবেলা স্টক করে মারা গেল। আপনাদের মতন আমার মতন আপনারা এই ডান্স ডাইরেক্টর, ডান্সার এবং ফাইটাররা সতর্ক হন, সাবধান হন। নেক্সট টাইম যদি আসে, আপনারা যদি বাদ না করেন, ফিল্ম থেকে আমাদের পিটাই বের করে দেবেন। আপনারা বাদ পড়বেন, এখনই সময় আছে, হাতে হাত মিলান, এই ভালো মানুষগুলোকে নিয়ে আসেন। এই যে সামনে কিংবদন্তি বসে আছে, অনেকে বলেছে যে কেউ হেল্প করে না, নিশ্চয় হেল্প করে, একা শিল্পীরা কখন করতে পারে না। হায়াত ভাই যদি না থাকে মান্নার সৃষ্টি হতো না, কাঞ্চন ভাই সিপাহী হতো না, আলমগীর ভাই ডাইরেক্টর, প্রডিউসার, হিরো, আর উনি শিল্পী সমিতির মেম্বার না? যারা শিল্পী, যারা ডাইরেক্টর, যারা প্রডিউসার, তারা শিল্পী সমিতির মেম্বার হতে পারে। আজকে এই লোকগুলো যদি না থাকে, শিল্পী সমিতি থাকতো, রাজ্জাক ভাই, আলমগীর ভাই যদি না থাকতো, তাহলে কি শিল্পী সমিতির সৃষ্টি হতো? হতো না। তো আপনারা সাবধানে থাকেন, আপনারা বুঝে ভোট দেবেন। এবার আমার কথাই কেউ মাইন্ড করেন না, আপনাদেরকে বুঝে শুনে ভোট দিতে হবে। এই লোকগুলো যদি ইন্ডাস্ট্রিতে না ঢুকে, ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা মনে করেন না, যদি এই লোকগুলো সম্মান, যদি কাঞ্চন ভাইয়ের মতন লোক, হায়াত ভাইয়ের মতন লোক, আলমগীর ভাইয়ের মতন লোক যদি আপনাদের কাছ থেকে সম্মান না পায়, তাহলে আপনারা আর কাকে সম্মান দিবেন বলেন? আপনারা, আমি কি খারাপ বলেছি? আপনারা এক চান্সে বলেন হ্যাঁ বলুন। সবাই ভালো থাকবেন, বুদ্ধি করে ভোটটা দিবেন, আর জীবন হারাইতে দিয়েন না আপনাদের সহযোগী শিল্পীদের, আর জীবন হারাইতে দেন না। আপনার বাড়িতে, আপনাদের প্রত্যেকের বাড়িতে ত্রাণ গেছে, যারা 184 জন মারা গেছে, তাদের বাড়িতে কিন্তু ত্রাণ গেছে। একটি কথা না বললেই নয়, কাশ্মীরে মারা গেছে, কাশ্মীরের লাশ কি কাঁধে নিছে? জাহানারার লাশ কাঁধে নিছে? এই সিকান্দারের লাশ কাঁধে নিছে? ওই যে মোটা রাজু কাঁধে নিছে? কাঁধে নিছে কার? সবাই ভালো থাকবেন, নিজেরা। ধন্যবাদ রাজেশ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলা হচ্ছে যে যারা এই চলচ্চিত্রের সাথে জড়িত নন, অনেকেই আছেন এখানে, বাইরের লোক আছেন, আমরা তাদেরকেও ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে ভালোবাসাটা বেশি দেখাতে পারবো না। তাদেরকে অনুরোধ করছি তারা এই মঞ্চ এবং এই অনুষ্ঠান বা এই সভাস্থলটি ত্যাগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, কারণ পরে পয়েন্ট আউট করতে হবে আমাদের সবাইকে, তখন তার থেকে আগে চলে যাওয়া ভালো। ধন্যবাদ। এবার মঞ্চে ডেকে দিচ্ছি প্রভাত প্রতিম চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুকে।
এবং আরেকটি কথা বলতে চাই জরুরি মধ্যে আসতে আসতে, সেটা হচ্ছে যে আমাদের সময় খুব স্বল্প, কারণ আমাদের হাতে সময় নেই এবং আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট সেটাও আছে, সেটাও যাতে নষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলমগীর ভাই কেমন আছেন? ভালো ভাই, আপনার স্বাস্থ্য ভালো তো? আল্লাহ বাঁচায় রাখুন। আচ্ছা, এখানে সবাই এক্ষুনি আমাদের অ্যানাউন্সার বলল যে হাতে সময় কম, আমার সময় কথাটা বললো, একটু ছোট করবেন। আমার সময় বললো, এর আগে বলেন পক্ষপাতিত্ব। আচ্ছা, বেশি কথা বলে এখানে করে শুনবেন না, কারণ পেটে ক্ষুধা এসে গেছে। আমি একটা কথা বলি নির্বাচনের ব্যাপারে, আমরা যাকেই ভোট দেওয়ার কথা যাকেই বলি, যে বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারি ভোটটা নিজেরা স্থির করে রাখা অভিযোগ, সহজে কারো কথা কেউ শোনে না, ওটা নিজস্ব। দুটি প্যানেল তৈরি হয়েছে, সবাই আমার শিল্পী, আমি সবার পরিচালক, সবাই ভালো। তবে এই দুটো প্যানেলে এই প্যানেলটাকে আমি সমর্থন করি। এর কারণ ওই যে ওদেরকে ভালো বললাম, আর এখন সমর্থন এখানে করি কেন? ওরা তো 4 বছর যাবৎ ছিল, 4 বছর যাবৎ, 2 বছর ওরা ছিল প্রথম, তারপর আবার 2 বছর, তারপর আবার 6 বছরের মাথায় এসে আবার ঢুকবে। এখানে তো এত মধু আছে বলে তো আমি জানি না, এত মধু কিসে? ইলিয়াস কাঞ্চন সাহেব দাঁড়িয়ে যদি পাশ করে, আমি ইলিয়াস কাঞ্চন সাহেবকে পরবর্তী জিজ্ঞেস করবো, কাঞ্চন তুমি আর যে একবারই যথেষ্ট, যা করো তাই। তো এখন এরা অবশ্যই আমি এদের সমর্থন করি, এবং আপনারা এখানে যারা এসেছেন সবাই কিন্তু কাঞ্চন সাহেবের প্যানেলেই এসেছে, প্যানেলেরই লোক, অপোজিশনের লোক এখানে খুব একটা নেই আমি মনে করি। তবুও আপনারা সবাই আমাদের এই প্যানেলটাকে ভোট দিন, এরা কিছু করুক চলচ্চিত্রের জন্য। আমরা পরিচালক এবং প্রযোজক, আমি দুজনে, আমরা পরিচালকরা প্রযোজকরা আপনাদের সঙ্গে আছি। ওরা 2 বছর ধরে বসো, আমি রিকোয়েস্ট করি, কেন তোমরা বারবার এখানে আসো? এটা ঠিক না। 2 দিন পরে এখানে ওরা একটু বলো, ওদেরকে বলবো। তবে আপনারা এই ইলিয়াস কাঞ্চন সাহেবের পরিচয় ক্লিয়ার, নিশাদ সন্দেহের পরিচয় একটা শিল্পী, ইলিয়াস কাঞ্চন সাহেবের 2টা পরিচয় আছে, পরিচালক বাদ দিলাম। একটি পরিচয় উনি নায়ক, সুনাম ধন্য নায়ক, এবং আরেকটি পরিচয় এর চাইতে বড় হয়ে গেছে, সেটা হচ্ছে সড়কের অ্যাক্সিডেন্টের ব্যাপারে যা উনি করেছেন, এটা বিরল। পৃথিবীর বুকে আমি আর দেখি নাই কোনো চলচ্চিত্রের মানুষ ওনার পরিবারের একজন মারা গেছে বিধায়, বা 2 জন মারা গেছে বিধায় উনি যে পদক্ষেপ নিয়েছেন, এটা বিরল। এটা ভালো মানুষ ছাড়া কোনোদিনই এমন কেউ করতে পারে না। অবশ্যই উনি একজন ভালো মানুষ, আপনারা অবশ্যই ওনার জন্য কথা বলবেন। আপনি তো সবাই ওনার পক্ষে, কিন্তু বাইরে বলবেন ওনাদেরকে, ওনাকে যেন ভোটটা দেয়, এটাই আমার রিকোয়েস্ট। ধন্যবাদ। ধন্যবাদ দিলওয়ার জাহান ঝন্টু আপনাকে। এবার মঞ্চে ডেকে দিচ্ছি আমাদের সবার আরেকটি প্রিয় মুখ বিশিষ্ট প্রযোজক খোরশেদ আলম খসরু, ওনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে উপবিষ্ট চলচ্চিত্রের মুরব্বী গার্ডিয়ান আলমগীর ভাই, উপস্থিত প্রাণপ্রিয় বড় ভাই কাজী হায়াত, উপস্থিত শিল্পী সমিতি সহ চলচ্চিত্রের সমস্ত প্রিয় মুখগুলো, এবং মঞ্চ উপবিষ্ট নির্বাচনের ইলিয়াস কাঞ্চন এবং নিপুল প্যানেলের যারা প্রার্থী, সবাইকেই শুভ দুপুর। আমি আসলে
বক্তৃতা দিতে আসতাম না, কারণ আমি লাইভটা বন্ধ করে দেন। হচ্ছে যে এখন আর শিল্পী সমিতির মেম্বার না। মেম্বার ছিলাম দীর্ঘদিন, 2000 সাল থেকে মেম্বার ছিলাম, এখন আর মেম্বার না। এই জন্যই আমি আর চাচ্ছিলাম না বক্তৃতা দেওয়ার জন্য, যেহেতু আমি মেম্বার না। তো সেহেতু বক্তৃতা দিয়ে কি করব, কথা বলে কি করব। তো সবাই জোরাজুরি করেছে, বলেছে না কিছু একটা বলতে হবে। তা আমি আর একটা যে প্যানেল হয়েছে, সেই প্যানেলের সময় টেলিভিশনের একটা সরাসরি একটা ওই অনুষ্ঠানটা যে কভার করছে সেইটার দেখেছিলাম, সেখান থেকে দু একটা কথা বলছি। সেটা হচ্ছে যে শুধু প্যানেল পরিচিতিতেই না, প্রত্যেকটা অনলাইনে, প্রত্যেকটা টেলিভিশন সংবাদে আমরা দেখেছি যে একটি কথাই বলে এই 184 জনের ব্যাপারে, একটা মানে একেবারে কমন ডায়লগ, সবসময় এই কথাটা বিক্রি করে। কিছু হলেই ফারুক ভাই, সোহেল রানা ভাই, আলমগীর ভাই, কাঞ্চন ভাই, রিয়াজ ভাই, অমক ভাই, তমক ভাই সব মিলে 184 জনকে বাদ দিয়েছে। সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করেছে কাঞ্চন ভাই, বারবার ক্লিয়ার করেছে সে নির্বাচনে দাঁড়িয়ে। সে কিন্তু বলেছে যে আমরা হাজিরা খাতায় সই করেছি মিটিং এর, আমরা 184 জন বাদ দিয়ে লিস্ট করে এনে যে আমরা সাইন করে তাদেরকে বাদ দিব, এমন ঘটনা আমরা কেউ ঘটাইনি যারা উপদেষ্টা ছিলাম। আমাদের জানা মতে 20-25 জনের বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল, সেই 20-25 জনের ব্যাপারেই সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। 184 জন সংখ্যাটা কিন্তু আমরা জানি না, এত বড় সংখ্যা আমাদের এটা অজানা ছিল। ঘুরে ঘুরেই কিন্তু একটা মিথ্যাচার, এই সমস্ত আমাদের কিংবদন্তিদের নিয়ে, আমাদের মুরব্বীদের নিয়ে, আমাদের শ্রদ্ধা ভাজনদের নিয়ে ঘুরে ঘুরেই খালি একটাই মিথ্যাচার। কথায় কথায় ফারুক সাহেব, কথায় কথায় আলমগীর সাহেব, কথায় কথায় কাঞ্চন সাহেব, কথায় কথায় সোহেল রানা সাহেব, এই যে নামগুলো বিক্রি করে, এগুলা কিন্তু থামানো উচিত, আপনাদের প্রতিবাদ করা উচিত। তারপরে আসছে যে 184 জনের মান উন্নয়ন করবে, এখন আর ওইটা খাচ্ছে না, এখন হচ্ছে যে ওইটা কভার করতে পারছে না, এখন বলতেছে যে মান উন্নয়নের জন্য করেছি। ভালো কথা, 40 বছর কাজ করেছে, 25 বছর কাজ করেছে, 30 বছর কাজ করেছে। তো তাদের যদি মান উন্নয়ন লাগে, আপনি যা একখান্ত সুপুরে শিখরে 6 দিন আসছে, আপনার মান উন্নয়নটা করবেন। আপনার মান উন্নয়নটা আপনি কেন করলেন না? ওই 184 জনের সাথে আপনার নামটা কেন আপনি নিজে হাতে লিখলেন না মান উন্নয়ন করার জন্য? আপনি মানকে উন্নয়ন করবে বলেন, আপনি বলে জানি কেন? আপনি 184 জনকে যারা 40 বছর কাজ করেছে, যারা 30 বছর কাজ করেছে, তাদের মান উন্নয়ন। আপনি কথায় কথায় একটা কথা বলেন যে আমার ড্রাইভার 20 বার দরজা লাগাইছে আর 20 বার বন্ধ করছে নায়ক নায়িকাদের, ভিলেনদের, আমার ড্রাইভার কি শিল্পী হয়ে যাবে? আজিজ রেজা বলে গেল, কিন্তু আজকে আলমগীর ভাই দাঁড়াবে, আজকে কাঞ্চন ভাই দাঁড়াবে, নিপুণ দাঁড়াবে, আর কেউ নাই। সিনেমা হবে? তাহলে শিল্পী কারা? শিল্পী প্রত্যেকেই শিল্পী, যে ওই ক্যামেরার সামনে দাঁড়াবে সেই শিল্পী। আপনি শিল্পীর বিভাজন নিয়ে আসছেন, আপনি শিল্পীর ভাগ করা নিয়ে আসছেন, বিভাজন করার জন্য আপনি আসছেন শিল্পীর মধ্যে। ছেড়ে নেন এই পলিটিক্স। আপনি করলে সব লীলা খেলা হয়ে যাবে, আপনারা করলে সব লীলা খেলা হয়ে যাবে, আর আমরা করলে লুচ্চা বদমাইশ। না, আমরা করলে লুচ্চা বদমাইশ, আর আপনি করলে লীলা খেলা। আপনি সব বাদ দিয়ে দিবেন, সব লীলা খেলা। আর আমি খসরু এই 184 জনের পক্ষে আমি প্রতিবাদ করেছিলাম দেখে তাদের অনাহার, তাদের যে জীবিকার যে তারা অধ্যাহার, অনাহারে যারা বিনা চিকিৎসায় মারা গেছে 20 জন, বলে গেছে যে কাশ্মীর, তাদের জন্য প্রতিবাদ করে আজকে আমার সদস্য পদ নাই। আমি তফসিল ঘোষণার 1 সপ্তাহ আগে পেয়েছি যে আমার সদস্য পদ নাই শিল্পী সমিতি থেকে। আমি যতদিন শিল্পী সমিতির মেম্বার, ততদিন তো আপনার বয়স না।
আমার 24টা ছবি আমি প্রডিউস করেছি, 24টা ছবি, 24টা ছবিতেই আমি অ্যাক্টিং করেছি এবং আরো বাইরে অনেকগুলো ছবিতে অ্যাক্টিং করেছি। আমি রেগুলার অ্যাক্টিং করেছি। আমার সদস্যপদ আপনি আমার সদস্যপদ খারিজ করে দিলেন 184 জনের পক্ষে দাঁড়ানোর জন্য, তাদের অধিকার নিয়ে কথা বলার জন্য। তাহলে কি কোনো কথাও বলা যাবে না? এই জন্যই বলছি যে কথা বলা যাবে না, সেহেতু এইবারের নির্বাচন হচ্ছে একটি অন্য ধরনের নির্বাচন, যেই নির্বাচন একনায়কতন্ত্রের নির্বাচন আর গণতন্ত্রের নির্বাচন। এই একনায়কতন্ত্রে নির্বাচনকে অপসারণ করে আজকে গণতান্ত্রিক প্যানেল আনতে হবে আপনাদের। এই গণতান্ত্রিক প্যানেল, এই নিপুণ, এই ইলিয়াস কাঞ্চনের প্যানেল হচ্ছে গণতান্ত্রিক প্যানেল। এখানে কথা বলা যাবে, এখানে কথা বললে আপনার সদস্যপদ যাবে না। আর ওই একনায়কতন্ত্রের প্যানেল যদি আপনারা আবার ক্ষমতায় আনেন, তাহলে এখানে আজকে যারা এই যে এই প্যানেলের সমর্থনে যারা আসছেন, দেখে দেখে চিঠি পাবেন, দেখে দেখে আপনাদেরকে দেখে দেখে ভিডিও করে রেখেছে, দেখে দেখে চিঠি দিবে আপনার সদস্যপদ নাই, পাবেন সামনে। মনে রেখেন, আরে আমার মতো লোকের যদি সদস্যপদ খাইয়ে দেয়, একটু হাত কাঁপে না, বুক কাঁপে না, আপনার তো মিয়া কথাই নাই, আপনাদের বলা তো হিসাবই না। তো এই জন্য আসুন আজকে আমরা মনে করি যে আরেকটি কথা, সেটি হচ্ছে যে দেখেন যে 184 জনের অপরাধ, যেটা এখন বলছিলাম, এই 184 জনের অপরাধ ছিল কি? ওমর সানি 17 সালে নির্বাচন করেছে, তার সাথে মৌসুমী করেছে সেই প্যানেলে, তাদেরকে সমর্থন করায়, আর কোনো তাদের দোষ নেই, তাদের আর কোনো অন্যায় নেই। তাদের অন্যায় ছিল শুধু ওমর সানি মৌসুমী প্যানেলকে সমর্থন করার জন্য। দেখে দেখে কিন্তু তাদের সদস্য 184 জন, ওই ভোটকলায় ওদের 184-90টা পেয়েছিল ওই সময়। এই যারা ভোট দিচ্ছে সবগুলো ভোট করে বাদ দিয়েছে। এই জন্য বলছি যে আজকে কাঞ্চন ভাই যে অবস্থানে আছে, আমি মনে করবো যে আমাদের এখানে আসছে, এটা আমাদের জন্য আশীর্বাদ। কাঞ্চন ভাই আজকে, আমরা আগে আমাদের যে একটা গ্রামগঞ্জে যে একটা আমাদের একটা প্রবাদ ছিল যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা গেলে বলতো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, মানে আল্লাহর হুকুমেই আসলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মারা গেছে, এটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে। এই যে একটা অপবাদ ছিল, একটা মানে প্রবাদ ছিল, এই প্রবাদটাকে মিথ্যে প্রমাণ করেছে এই ইলিয়াস কাঞ্চন এই সারা বাংলাদেশে। যে একজন মাদকাসক্ত ড্রাইভার যদি চালক যদি গাড়ি চালায়, সে অ্যাক্সিডেন্ট করে একজন মানুষকে মেরে ফেলতে পারে। একজন ড্রাইভার চালক যদি মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালায়, সে অ্যাক্সিডেন্ট করে একজন ভালো মানুষকে মেরে ফেলতে পারে। একজন অদক্ষ ড্রাইভার চালক যদি গাড়ি চালায়, সে কিন্তু অ্যাক্সিডেন্ট করে আমার স্কুলের ছাত্রছাত্রী, আমার ছোট শিক্ষার্থী ভাই বোনদের মেরে ফেলতে পারে। তার বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে অন্তত একটা জায়গায় এসেছে যে একটা দুর্ঘটনা, একটা পরিবারের সারা জীবনের কান্না, সেখান থেকে বের হয়ে এসে আজকে কিন্তু রোড ঘাট সব জায়গায় কিন্তু আজকে ইলিয়াস কাঞ্চনের এই আন্দোলনের ফসল আমরা পাচ্ছি। আজকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আজকে যে অত্যাধুনিক রাস্তাঘাট হচ্ছে, যে মানে নিরাপদ সড়কের যে কাঠামোগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু ইলিয়াস কাঞ্চনের অবদান। দেশের এত বড় একটা জায়গা তিনি অবদান রাখছেন, সেই থেকে আমাদের এখানে আসছেন। আমরা কিন্তু তাকে যদি নিরাশ করি, আমি তো মনে করেছিলাম যে কাঞ্চন ভাই নমিনেশন কিনেছে, তার এগেইনস্টে কেউ আর নমিনেশন জমা দিবে না। আমার বিশ্বাসটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি মনে করেছিলাম যে কাঞ্চন ভাইয়ের বিরুদ্ধে কেউ নমিনেশন কিনবে না, তবে যে কিনেছে তার জবাব আজকে আমি মনে করি যে এই জায়গাতে আমাদের শ্রদ্ধার, আমাদের ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটাকে অপমান করেছে, সেই অপমানের বদলা আপনারা নেবেন। আমি আর দুটা কথা বলে শেষ করব। আচ্ছা নিপুণ, আমি ভাই একদম হাতি ঝিলে যাচ্ছে আমার প্রতিদিনের যাতায়াত। একদিন বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টির মধ্যে দেখি যে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে। আমার কাছে মনে হলো একটু চিনি, প্রথমে জেসমিনকে চিনেছি, জেসমিন আছে তার মানে আরেকজনকে। আমি তারপর দেখি নিপুণ, আমি বললাম যে কি গাড়ি নেই, আমি গর্তে বৃষ্টিতে ভিজতেছেন,
বলেছে না খুশি ভাই, তারপরে অনেক মানে জিজ্ঞেস করে বা নিয়ে যাওয়ার কারণে এরকম আমাদের পরিবারের দুজন লোক বৃষ্টির মধ্যে দিচ্ছে হাতে ঝিলে একা একা। আমি যেতে চাইনি, তখন আমাকে বলেছে যে আমাদের কিছু শিল্পী ভাই বোনরা আসবে, এই যে সহযোগিতা করোনার মধ্যে কিছু করা লাগবে, আমরা মানে ওরা আসতেছে, ডাকছি, সেই জন্য আমি ওয়েট করতেছি, দোস্ত আপনি যান। সেদিন কিন্তু সে নির্বাচন করবে এটা আমরা জানি না, সেদিন কিন্তু তার নির্বাচনের বিষয় ছিল না। আমরা দেখেছি আমাদের প্রযোজক সমিতিতে দুনিয়ার সহযোগিতা নিয়ে আসছে, এরা বলছে ভাই এগুলো সবাইকে দিয়ে দেন, ডিস্ট্রিবিউট করে। আমরা বলছি কেন, আপনি ওইদিকে দিয়ে দেন, আপনি তো শিল্পী। বলে যে ওইখানে আমাকে ঢুকতে দেয় না, ওখানে আমাকে কোনো ত্রাণ নিয়ে যেতে দেয় না, আমাকে কোনো সহযোগিতা নিয়ে যেতে দেয় না। আমরা বলছি ঠিক আছে, প্রযোজক সমিতি ওপেন, আপনি এখান থেকে দেন। সেখানে দিয়েছে, সেইগুলো কিন্তু সেই ইলেকশন করবে আমরা জানি না, কিন্তু আজকে সে দাঁড়িয়েছে কাঞ্চন ভাইয়ের সাথে। আপনারা নিপুণ এবং কাঞ্চন সহ এই যে আমাদের লিমন, আমাদের নীরব, আমাদের আমাদের এই যে সমস্ত ফেরদৌস, যিনি হচ্ছে যে ফেরদৌসের কথা কি বলবো, এই সমস্ত ভালো লোক, অমিত, নানাশা, এখানে যারা আছে দিয়ে তার সমস্ত প্রত্যেকটা চেহারা রাখে, প্রত্যেকটা লোক ভালো লোক, এর মধ্যে কোন রকম কোনো ঝামেলা নেই, একদম সলিড লোক। এদেরকে ভোট দেন। আমাদের কিন্তু দাবি দেওয়া, আমাদের এই আন্দোলন ডুবে যাওয়া ইন্ডাস্ট্রি কিন্তু জেগে উঠবে। আর শেষ কথা বলে যাই, উনি জায়েদ খান তার ওই ইয়েতে বলছে যে তার আম্মা নাকি, আমি শ্রদ্ধা রেখেই বলছি মার প্রতি, তার আম্মা নাকি বলেছে তোর বিয়ে টিয়ের দরকার নাই, তুই শিল্পী সমিতি নিয়েই থাক, আমরাও চাই তোর বিয়ে টিয়ের দরকার নাই, তুই যেগুলো নিয়ে আসিস সেগুলো নিয়েই থাক। ধন্যবাদ। ধন্যবাদ রসুল সাহেব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মঞ্চে এবার বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সবার প্রিয় একজন মানুষ, একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব জনাব কাজী হায়াত সাহেব আসবেন এই মঞ্চকে আমরা এখন সবার কথা না শুনে যিনি মঞ্চে আসবেন তার কথা শুনতে চাই। সবাইকে শুভেচ্ছা। নির্বাচন শিল্পী সমিতি, এমন নির্বাচন শিল্পী সমিতি কখনো হয়নি, দেখিনি আমি। শিল্পী সমিতির জাঁকজমকপূর্ণ নির্বাচন আমি দেখিনি। ধন্যবাদ ইলিয়াস কাঞ্চনকে, শিল্পী সমিতির কর্ণধার হতে চেয়েছে। এটি আমরা যারা শিল্পী তাদের জন্য খুবই আনন্দের সময়। ইলিয়াস কাঞ্চনকে আমি যতটুকু জানি এবং সামাজিক তার যে অবস্থান, এই মুহূর্তে সে শিল্পী সমিতির প্রেসিডেন্ট হবে, শিল্পী সমিতির কর্ণধার হতে চাইবে, এমনকি অনেকেই আশা করেন, আমিও আশা করি। তবু সে যে এই বিপদের দিনে এগিয়ে এসেছে নিপুণকে নিয়ে, নিপুণের সাথে অনেক ছবিতে কাজ করেছি, দেখেছি একটি ভালো মেয়ে, শুনেছি অনেক সহযোগিতা করেছে এই কোভিডের সময় অনেক শিল্পীদের। শিল্পীরা দুস্থ হতে পারে, সব শিল্পীর যে সচ্ছলতা নয়, তাই বলে সাহায্য দিয়ে সেই ছবি ফেসবুকে দেওয়া এটা নিপুণের কথা যে শুনলাম এফডিসির বাইরে দাঁড়িয়ে আছে সাহায্য দেওয়ার জন্য, সেটি আমরা কখনো ছবিতে দেখিনি। অবশ্যই ধন্যবাদ জানাবো নিপুণকে যে নীরবে সাহায্য দিয়েছে এবং সে প্রচার করে। খসরু বলে গিয়েছে এখানে যারা বসে আছে এই প্যানেলে, আমি যাদের চিনি সবাই ভালো মানুষ। ফেরদৌস, নীরব, ইমন, গাঙ্গুয়া, এদের সবার সাথেই কাজ করেছি,
বিয়েটায় সবাই ভালো মানুষ। সাইমন ভাই ভাই দাদা স্যার সাইমন ভাই ভালো মানুষ। আমার মনে হয় এদের নির্বাচিত করলে শিল্পী সমিতির একটি পরিবর্তন হবে। সবকিছুই শুনতে পাচ্ছি এই বক্তব্যের মাধ্যমে এবং দীর্ঘদিন ধরে জানতে পারছি থাকলে যেমনি করলাম না আমার ডাক দিও ফোনে। কোনো ক্ষতি হতো কি? বাদ দিয়ে তাদের ক্ষোভ, দুঃখ, জীবনের কষ্ট বাড়িয়ে দেওয়া, যে এফডিসিতে তারা রাত দিন কাজ করেছে, খেটেছে, সেখান থেকে তাদের অপসারিত করা অন্যায়। আমি এই অন্যায়ের প্রতিবাদ করি। আমার সামনে আমার বন্ধু, আমার ভাই আলমগীর সাহেব বসে আছেন। আমি অনুরক্ষণ ভাবনা করি আপনি আসবেন কিছু বলুন। আজকে বোধহয় আমাদের বলার সময় এসেছে। আমাদের বোধহয় বলতে হবে যে তোমরা যারাই শিল্পী থাকো তাদের সবার প্রতি অনুরোধ, তোমরা ভালো মানুষদের নির্বাচন করো। তোরা যে যা বলিস ভাই, আমার ভালো মানুষ চাই। এরা সবাই ভালো মানুষ। সবাইকে ধন্যবাদ। খোলা ধন্যবাদ। এখানে অনেক বিশিষ্ট সজ্জনেরা উপস্থিত আছেন। অনেকেরই বক্তব্য শোনার ইচ্ছে ছিল, বাট সময় স্বল্পতার কারণে, যেটা আপনারা বুঝতে পারছেন। সাইমন ভাই তবে এই আয়োজনের অর্থাৎ প্যানেল পরিচিতির আগে সর্বশেষ বক্তব্য প্রদান করার জন্য আমি মঞ্চের নেতৃত্ব আলমগীর। ভাই ভিডিওগুলো করে আপনাদেরকে আরেকবার অনুরোধ করছি একটু কথা শোনার জন্য, প্লিজ। আজকে যারা এখানে এসছে এবং কাঞ্চন নিপুণ প্যানেলের প্রার্থী আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা সাদা কালোর যুগে শুরু করেছিলাম, যখন ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি হতো সাদা কালো। তারপর শুরু হলো কালার ছবি, অর্থাৎ কি হলো, পরিবর্তন হলো। তারপর সাউন্ড সিস্টেম ছিল মোনো, এরপর ডিজিটাল, এখন কন্ট্রোল। কি হলো, ভালোর জন্য পরিবর্তন হলো। চলচ্চিত্রের উন্নয়নের জন্য পরিবর্তন সবসময় প্রয়োজন। একটি চেয়ার আমি বসব, সেই চেয়ারটিতে আমি পরপর দুটো ইলেকশনে পাশ করে বসেছি 4 বছরের জন্য। আমাদেরকে কোনো অধিকার নেই এই পরিবর্তনের জন্য। আমাদের পরিবর্তনের অধিকার আমাদের আছে। আমি আমার সহকর্মী ভাইদেরকে অনুরোধ করব, একটি ভোটের মূল্য অনেক। আপনার একটি ভোট পরিবর্তন হবে। পরিবর্তন না হলে উন্নয়ন হবে না।
কারণ একটি মানুষের চিন্তা একটি সীমারেখা থাকে। সীমারেখা যখন শেষ হয়ে যায় তার কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না। তাই প্রয়োজন হলো পরিবর্তন করে সেখানে উন্নয়নের জন্য আমাদের ভাবতে হবে। আরেকটি কথা বলল যে কথায় কথায় পারভেজ ভাই, উজ্জ্বল ভাই এবং ফারুক এবং আমাকে দায়ী করা হয় 184 জন বা 160 জন, আমি জানি না ঠিক হিসেবে, এদেরকে নাকি আমরা বাদ দিয়েছি। আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনারা মন দিয়ে শুনবেন। আমরা হলাম অ্যাডভাইজারি কাউন্সিল, মানে আমাদেরকে উপদেষ্টা, আমরা হলাম উপদেষ্টা। আরেকটি হলো তারা হলো এক্সিকিউটিভ কমিটি, তারা আমাদেরকে তৈরি করেছে, তারা কিন্তু আমাদেরকে তৈরি করেছে, নিয়োগ দিয়েছে উপদেষ্টা হিসেবে। তারপর আমাদের কাছে 200-250 মেম্বারের নাম নিয়ে এলো, তাদেরকে বাদ দেওয়ার জন্য ইন্টারভিউ নিতে হবে। সেই ইন্টারভিউ যেদিন আমরা নিই সেদিন একটি হাজিরার কাগজ হয় না, সেখানে আমরা সই করেছি যে আমরা হাজির হয়েছি। এখন সেই সইটাকে তারা টেম্পারিং করে বলছে যে ওনাদের সই রেখেই আমরা তাদেরকে বাদ দিয়েছি। ভালো করেছিল আমাদের সই, কিন্তু উপদেষ্টা পরিষদের কি কোন রকম কোন অধিকার বা এখতিয়ার আছে সেই 184 জনকে বাদ দেওয়ার? নেই। এটা হলো এক্সিকিউটিভ কমিটির কাজ। তাহলে আমরা বাদ দিলাম কি করে? আর আমরা যে লিস্টটা করে দিয়েছিলাম সেখানে হয়তো 40-50 জন বা 60 জন ছিল, বাকি 120 জন দিলেন। মিথ্যা একটা সীমা থাকা দরকার। তারপর এই প্যানেলের আরেকজন প্রার্থী আমাদের ছোট বোন পরিমণি। কিছুদিন আগে তার কিছু সমস্যা দেখা দিয়েছিল শিল্পী সমিতি, এবং সেই সমস্যাটা কোর্টে চলে যায়। কোর্টের বিচারাধীন কোনো ঘটনাকে আগে, বিচারের আগে বা কোনো রায়ের আগে অন্য কেউ কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে এই শিল্পী সমিতি কি করে সিদ্ধান্ত নিল যে পরিমণির সদস্য পদ স্থগিত করা হলো? তারা কি কোর্টের উপরে চলে গেল? হ্যাঁ, এটা তো হতে পারে না। এটা অন্যায় করেছে। এবং তখনও বলেছে যে আমি তো পারভেজ ভাই, উজ্জ্বল ভাই, ফারুক ভাই, আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছি। মিথ্যে কথা, সে আমাদের সাথে কোনো কথা বলেনি। যদি প্রমাণ দিতে পারে কথা বলেছে, আমি ওই প্যানেলকে বলব। যদি প্রমাণ দিতে পারে, আর যদি প্রমাণ দিতে পারে কোন রেজুলেশন, মানে শিল্পী সমিতি এবং উপদেষ্টা পরিষদ মিটিং করে রেজুলেশন করে সেখানে আমরা সই দিয়েছি, যদি প্রমাণ দিতে পারে আমি সেই প্যানেলকে ভোট দেব। আর যদি প্রমাণ দিতে না পারে, বুঝছেন, আমাকে আপনারা কথা দেন, আপনারা এই প্যানেলকে ভোট দেবেন। মিথ্যা কতটুকু বলা যায়? সীমারেখা পেরিয়ে গেছে। মিথ্যা বলার সীমারেখা পেরিয়ে গেছে। কথায় কথায় এমুক ভাই, অমুক ভাই, এই অতি ভক্তি, আমি সাধারণত কোনোদিন কোনো ইলেকশনের প্রার্থী পরিচিতিতে যাই না, বা আমি কোনো ইলেকশনের কোনো কাজ করি না। আজকে আমার আসার ইচ্ছা ছিল না,
আগে নিপুণ আমাকে বলেছে, আমি ওকে বললাম যে বললে আমি যাব, যেতে চাই না। আবার রাতে 10টা সাড়ে 10টার সময় কাঞ্চন বলে আপনাকে আসতে হবে, পুলিশের ব্যবস্থা করতে আমাকে অর্ডার করেছে। ভয় পেয়ে গেলাম, যে ও আমার বড় ভাই হলো থাকে। এসছি একটু যখন অনেক করছি। মোবাইলে ইউটিউবে দেখি যে আমাদের স্বনামধন্য সাধারণ সম্পাদক তিনি ফাইল করে দেখাচ্ছে, দেখুন এখানে সই আছে, দেখুন এখানে সই আছে। আমি ওই ফাইলটা একবার আমি ওই ফাইলটা সচক্ষে দেখতে চাই। যদি দেখাতে না পারে আবার রিকোয়েস্ট, যদি দেখাতে পারে আমি ওদেরকে ভোট দেব, আর দেখাতে যদি না পারে আপনারা এদেরকে ভোট দেবেন। ওই ফাইলটি একটি টেম্পারিং করা, মানে ওটাকে জোড়াতালি দিয়ে ফটোকপি করে একটা কিছু হয়তো করেছে, আমি এখনো জানি না, আমি ওটা দেখতে চাই। আর ওটা যদি প্রমাণিত হয় তাহলে ওদের এগেনস্টে ফৌজদারি কেস করা হবে। ওরা সব সময় আমাদেরকে প্রশাসনের ভয় দেখায়, অনেক সময় অনেক বাজে কথা বলে, মিথ্যা কথা বলে, কিন্তু আমি তাকে বলেছি আই উইল ইনফর্ম হিম একদম সিরিয়াসলি যে আমি এর অ্যাকশন নেব, দরকার হলে একা নেব। মিথ্যা বলার লিমিটেশন আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কি করছি, আমি আপনি সবাই দায়ী, ওরা তো দায়ী। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি একটি গাছ হয়, এই গাছের শিকড়ের জায়গায় কিন্তু আমি কাজী হায়াত যারা আছে তারা সবাই, তারা কি করছে, আমাদের গাছের শিকড়ের মধ্যে পানি না দিয়ে তাতে কি হচ্ছে, ইন্ডাস্ট্রি যে মরে যাচ্ছে। শিকড়ে পানি না থাকলে তো গাছের পাতা মরে যাবে, তারপর ডালপালা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ভাই ওটা একটু বোঝো, ওই গরিবকে বেঁচে রাখার জন্য আর ব্যবসা বাণিজ্য ধরে রাখার জন্য আর অনেক কিছু ধরে রাখার জন্য এই মিথ্যের পেশাটা ছাড়ো। মানুষ উপরে উঠে, আল্লাহ মানুষকে উপরে উঠে, কিন্তু এক মুহূর্ত সময় লাগে না যখন আল্লাহ এক মুহূর্ত সময় লাগবে। সময় এসছে, আল্লাহ সুযোগ দিয়েছে, এবার টেনে নামায়, এবার টেনে নামায়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার প্রার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, দোয়া করি আপনারা আমাদের সবার ভোট নিয়ে জয়যুক্ত হয়ে আমাদের এই ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করে যাবেন। অনেক ধন্যবাদ। একটা প্রবাদ আছে, ওয়ান্স এ হিরো অলওয়েজ এ হিরো, এবং সেই হিরোর বক্তব্য আমরা শুনলাম, একটা হিরোইক বক্তব্য শুনলাম। আরেকবার করতালি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি, অর্থাৎ পরিচিতি পর্যায়ে চলে যাচ্ছি। এখানে যারা এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে এখন দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে, তাদের পক্ষ থেকে একে একে আসবেন, একটু করে তারা তাদের পরিচিতি, তার নিজ নিজ পরিচয়টা তুলে ধরবেন স্বল্প সময়ের মধ্যে। এটা কিন্তু ছোট অঙ্কের এখন এদের ক্ষেত্রেও বলা হচ্ছে, শুধু আপনার ক্ষেত্রে বলিনি। তো প্রথমে সীমান্ত আসবে, চলে আসবে ছোট ভাই আমাদের সীমান্ত। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের প্যানেলের জন্য দোয়া করবেন। আমি শুধু আমার বড় ভাই বোনদের একটা কথাই বলতে চাই যে আমি সীমান্ত আপনাদের ভালোবাসি, আপনাদের পাশে থাকতে চাই। আমার যদি ছোট্ট একটা জায়গা থাকে বসার জন্য, আমি উঠে যেন আপনাদের বসতে দিতে পারি, জায়গাটুকু আমাকে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
এবার কার্যকরী পরিষদ সদস্যের পক্ষ থেকে আরেকজন আসবেন, গাঙ্গুয়া, উনি আসবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই গাঙ্গুয়া নামটি রেখেছিলেন আমার উস্তাদ মরহুম নায়ক জসিম সাহেব। তিনি আমার উস্তাদ, তিনিও চেষ্টা করেছিলেন এই শিল্পী সমিতির প্রেসিডেন্ট বা সেক্রেটারি হওয়ার জন্য, অনেক চেষ্টা করেছেন, কিন্তু তিনি হইতে পারেন নাই। আমি তার সার্গিত হিসাবে এইবারে আমি দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য। দেশ যেমন চালায় প্রধানমন্ত্রী, ঘর সংসার চালায় একটা মুরব্বী, সেটা হলো ঘরের মুরব্বী, তিনি চালায় সংসার। আর এই সংসারটা সাজগোজ করে সে হলো সেই ঘরের হলো যে ওয়াইফ থাকে নারী, সেই নারী। আমরা ঘর সাজাতে চাই, আর সংসার সেই শিল্পী সমিতির সংসার সাজাবে আমাদের নায়িকা নিপুণকে নিয়ে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা এই প্যানেলের পুরো ভোট আপনাদের কাছে চাই। আসসালামু আলাইকুম। আমার দেখলে খেয়ে যাবে। দাঁড়ান ভাই, এটা ইয়ে ধন্যবাদ। এবার মঞ্চে আসবেন শঙ্কু পাঞ্জা। পিছিয়ে আয়, দেই চাপেন না। আমি যাবো না। শামিম ভাই যাবো, থাকেন এখানে থাকেন। Assalamu alaikum. The resolution must be changed from our panel. কারণ এই সংবিধানের দোহাই দিয়ে অনেক অনৈতিক কাজ করা হয়েছে, ইলিগেল কাজ করা হয়েছে, শিল্পীদেরকে অসম্মান করা হয়েছে। আমরা চাই শিল্পীদের সম্মানের টাকা শিল্পীদেরকে দিয়ে যেতে, আমাদের সোনালী দিয়ে যেতে। শিল্পীরা কাজ করবে, শিল্পীরা দুস্থ কখনো হতে পারে না। তারা শিল্পীকে দুস্থ বলে, সেই দুস্থ টাইটেলটা আমরা মুছে দিতে চাই। দিস ইজ আওয়ার কমিটমেন্ট। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শঙ্কু পাঞ্জা আপনাকে। এবার মঞ্চে আসবেন জেসমিন। সবাই আমরা সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি, আশা করি সেটা কন্টিনিউ হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আমার। এবারও নির্বাচন করছি, আমাদের পুরো প্যানেলের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের কাঞ্চন ভাই খুব দুঃসময়ে, মানে চলচ্চিত্রে দুঃসময় এসেছে আমাদের মাঝে। আর তার পাশে সেক্রেটারি আমাদের নিপুণ আপু আছে। নিপুণ আপু কিন্তু অনেকের মানে কি বলবো, অনেকের স্বার্থে অনেক কাজ করে, কিন্তু এই নিপুণ আপুকে আমি অনেক কাছ থেকে দেখেছি এবং আমি ওনার পাশে ছিলাম। সে যখন প্রথম করোনা হয়েছে তখন থেকে অনেক মানুষকে তখন অনেক টান দিয়েছে, অনেক টাকাও দিয়েছে। তো আমাদের এই পুরো প্যানেলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জেসমিন। আমাদের আরেকজন উল্লেখযোগ্য কার্যকরী পরিষদ সদস্যের একজন পরিমণি শারীরিক অসুস্থতার জন্য অনুপস্থিত আছেন, তার জন্য অবশ্যই দোয়া রইল এবং আমরা তার জন্য সবাই মিলে ভোট করব। মঞ্চে এবার আসছেন আমাদের আরেকজন প্রিয় অভিনেত্রী কেয়া। আসসালামু আলাইকুম, আমি কেয়া। আসলে কি বলবো, কাঞ্চন ভাইকে আনতে আমাদের খুব কষ্ট হয়েছে, নিপুণ আপু অনেক কষ্ট করেছে। আপনারা আমাদের গাছ বাঁচান, তাহলে আমরা বাঁচবো। আপনারা আমাদের সাথে থাকবেন। কাঞ্চন ভাই আসতে চাইনি, কাঞ্চন ভাইয়া অনেক দায়িত্ব নিয়ে এসেছেন। কাঞ্চন ভাইয়া আমাদের শিল্পী সমিতি বাঁচাতে এসেছেন। এখন যদি কাঞ্চন ভাইয়াকে আমরা সেভাবে মানে ছায়া দিয়ে রাখতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমরা চাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, কাঞ্চন ভাইয়া নিপুণ আপুর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ কেয়া আপনাকে। এবার মঞ্চে আসবেন বিশিষ্ট অভিনেতা আফজাল শরীফ। উস্তাদ ওই শামীম ভাই আমরা তো ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাইট বাড়া যত কম কথা বলা যায় 84 ধারার মধ্যে পড়ে যায়। কাঞ্চন ভাইয়ের সঙ্গে নির্বাচন করতে আইসা হায়াত ভাই আপনি দুঃখের কথা বলতেছি আলমগীর ভাই যে খুব কষ্টে আছে, খুবই কষ্টে আছি 7 তারিখ থেকে। কারণ ইলেকশন কমিশনার আমাদেরকে একটা কাগজ ধরাই দিয়েছেন, এটা মানে কি কি করতে পারবো কি কি পারবো না। তা আমরা এবার নির্বাচনটা করতেছি 2 জন ইলেকশন কমিশনার নিয়ে, ওনারা তো আসেনি। আর আমাদের যে হেড কাঞ্চন ভাই আছে, কারণ তিনি বলছেন আমাদেরকে দাঁড়াইবার সময় কেউ সম্পর্কে একটা বদনাম করা যাবে না, কাউকে একটা কটূক্তি করা যাবে না, কারো বদনাম নিয়ে সমালোচনা করা যাবে না, শুধু নিরীহভাবে ভোট চাইতে হবে। এরকম ইলেকশন জীবনে প্রথম করতেছি, কাজে ভালো লাগতেছে। কেউ সম্পর্কে কোনো বদনাম করতে হয় না, এটা একটা ভালো। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। আমিও কো প্রোডাকশনের ছবি অনেক করছি। আলম মান্না তখন বাইচে আছে, আমি মান্না আর মুসলিম মান্না কলকাতা যাই শুটিং করতে, যেহেতু 2 বাংলায় শুটিং করতে হইতো। যাওয়ার পর টেকনিশিয়ান 1 খুব সম্ভবত স্টুডিওটা, তো যাওয়ার পর আমরা দেখলাম যে ঘাসে প্রায় কোমর পর্যন্ত ঘাস উঠে রয়েছে। কোথায় দাঁড়াবো, তো ওরা ওদের যে ম্যানেজার ছিল, ম্যানেজারকে মুসলিম মামু বললো যে আপনারা 4টা ফাইটার জোগাড় দেন, আমরা একটু ফাইট করব, মানে একটু শুটিং করে হয়তো যাইতে হবে। আমরা 4 দিন অবস্থান করছিলাম, আমরা কোনো ফাইটার দিতে পারিনি। এতই খারাপ অবস্থা হয়ে গেছিল টলিউড। তো সেখান থেকে প্রসেনজিৎ বোমবাদা উনি সাধারণ প্রেসিডেন্ট হওয়ার পর টলিউডকে কোথায় নিয়ে আসছেন। আমারও বিশ্বাস আমাদের কাঞ্চন ভাইকে আমরা সেই স্থানে দিচ্ছি, আমাদের চলচ্চিত্র সেই জায়গায় চলে যাবে। এখন তারা যেখানে আছে। অনেক ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফজাল শরীফ আপনাকে। এবার মঞ্চে আসছেন বিশিষ্ট অভিনেতা নানা শাহ। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমার সামনে 2 জন মানুষ বসে আছেন যাদের দেখলে মানে আমার যেমন আনন্দ হয় এবং শরীরও কাঁপে। একজন হলো আমার দাদা ভাই কাজী হায়াত, আরেকজন আমার মামা আলমগীর মামা। সবাই লাইভে শেয়ার করেন, আরো মজা আছে। আমি আলমগীর মামার সাথে ফিল্মে চলচ্চিত্রে যারা বড় বড় নায়ক আছে, যেমন ফারুক স্যার, পারভেজ স্যার, ওনারা 2 জন অসুস্থ। আমি ওনাদের জন্য আপনাদের সবার কাছে প্রথম দোয়া প্রার্থী, ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা ভালো থাকে। আর বেশি কথা আজকে বলবো না, কারণ সময় খুব কম। আমাদের এই প্যানেলে যারা দাঁড়িয়েছে তাদের সম্বন্ধে আপনারা জানেন, কাঞ্চন ভাই সম্বন্ধেও জানেন, নিপুণ সম্বন্ধেও জানেন। যদি বলা আরম্ভ করি তাহলে হয়তো 1 ঘন্টায় শেষ হবে না, তাই আজকে আর সময় নিচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আপনাদের পরিবর্তন প্রয়োজন, তাহলে আপনারা দয়া করে এই প্যানেলকে ভোট দেবেন। আর একটা রাজনীতিক কথা বলে যাই, এটা না বললে আমার কথাটা মানে অর্ধেক হয়ে থাকে। সেটা হলো আলমগীর মামা, ফারুক স্যার, পারভেজ স্যার, উজ্জ্বল স্যার, উনাদেরকে নিয়ে আগের প্যানেল একটা কমিটি সাজিয়েছিলেন যে উনাদের সব ডিসিশন নিয়ে ওনারা কাজ করবেন। আসলে এটা বিশাল একটা রাজনীতি, কারণ আমাদের শিল্পীরা
খুব সহজ এবং সরল হয়। বন্দুকটা রেখেছে ওনাদের কাঁধে, রেখে গুলি ফুটিয়েছে। তো এই জ্ঞান, এই বুদ্ধি আপনাদের অবশ্যই আছে আমি বিশ্বাস করি। এবং শিল্পী কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না, শিল্পীর শিক্ষাগত যোগ্যতাই হলো তার অভিনয়। আর শিল্পী, এই শিল্পী ছোট, ওই শিল্পী ছোট, দু একটা কথা না বললেই নয়। একজনে বলছে সত্যজিৎ রায়, নিশ্চয় ওনার নাম শুনেছে। উনি একটা ছবি শুটিং করছেন, টেবিলের উপর একটা কাপ ছিল, পরে সঠিক কাপটা নেই। তখন অ্যাসিস্ট্যান্টকে বললো যে ওই কাপটা কোথায়? কয় স্যার এই কাপটাকে বাদ দিয়ে ক্যামেরাটা একটু সরাই নিলেই হয়ে যাবে। কয় না, ওই কাপটাও একটা শিল্পী, আমার ওই কাপটাই লাগে। তো শিল্পী ছোট বড় হয়, হ্যাঁ, কেউ ফাইটার হয়, কেউ নাচের হয়, কাউকে ছাড়া কিছুই তৈরি হয়। আর আরেকটা কথা বলি, আমাদের বিখ্যাত নায়িকা সুচিত্রা সেন, উনি একটা কথা বলেছেন, উনাকে আপনারা কিসের অভিনয় শিখেন? অভিনয় শেখা যায় না, অভিনয় গড গিফট, এটা জন্মগত ভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যেন পরিবর্তন করতে পারি এই দোয়াটা করবেন। আরেকটা কথা আজকে আমি আপনাদের দিয়ে যাব, আমি মুখ দিয়ে বলবো না, যদি আমার এই প্যানেল পাস করে আসে, আমি 20 দিনের মধ্যে এমন একটা কাজ করব যে আপনাদের ভালোবাসার ঋণ আমি শোধ করে দিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নানা সাহেব আপনাকে। আমাদের এই কার্যকরী পরিষদ সদস্যের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য, একসময় তুমুল জনপ্রিয় নায়ক শাকিল খান, তিনিও শারীরিক অসুস্থতার জন্য আজকে আসতে পারেননি। তো তিনি এই মহামারীতে আক্রান্ত হয়েছেন এবং আসতে পারেননি, এবং আমরা সবাই তার জন্য দোয়া করব এবং অবশ্যই তার জন্য ভোট চাইব। তো পিছনে যারা কথা বলছেন, দয়া করে আমরা কথাটা বন্ধ করি, কারণ আমাদের এখানে এই মঞ্চের কথা এখনো শেষ হয়নি, প্রায় শেষের দিকে। সুতরাং আমরা আরেকটু মনোযোগ দিই দয়া করে। ধন্যবাদ সবাইকে। এবার মঞ্চে আসবেন এমন একজন ব্যক্তিত্ব, তার কথা নতুন করে আসলে বলারও কিছু নেই এবং তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমাদের সবার প্রিয় একজন মানুষ, একজন চমৎকার মনের মানুষ, এবং সেই সাথে একজন প্রতিভাবান নায়ক, অভিনেতা ফেরদৌস। আসসালামু আলাইকুম। মঞ্চের সামনে সব আলোকিত মুখ, আমার প্রিয় মুখ, আমার ভাই বোন বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। আর বেশি ভালো লেগেছে যে আজকে সবার কথা শুনতে পেরেছি। অনেকের মনের মধ্যে নানান ধরনের দুঃখ চাপা ব্যথা ছিল, সেগুলো আমরা শুনেছি। সেগুলির জবাব দেওয়ার জন্য আমাদের এমন একজন মানুষকে নিয়ে এসেছি যাকে আনতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, আমাদের প্রিয় কাঞ্চন ভাই। কাঞ্চন ভাই আমার সামনে আলম ভেবে বসে আছে। আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছিলাম যে একজন সিনিয়র মানুষ, একজন সিনিয়র রেসপন্সিবল বড় ভাই বা বড় বোনকে আমরা নিয়ে আসবো, যার নেতৃত্বে আমাদের শিল্পী সমিতি সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাবে। সেজন্য আমরা কাউকে রাজি করাতে পারিনি, আমরা নিজেরও রাজি হইনি। তো আমাদের অনেক চেষ্টার পর কাঞ্চন ভাই রাজি হয়েছে, বাট আমার দৃঢ় বিশ্বাস ছিল যে কাঞ্চন ভাই যখন রাজি হয়েছে, অ্যাটলিস্ট এই পদটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যাবে। বাট আমরা ব্যর্থ হয়েছি, আমরা শিল্পীরা সেই সম্মানের জায়গাটা দেখাতে পারিনি। কিন্তু আপনারা আজকে এখানে এসে যে আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা চাইব আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের এই কাঞ্চন নিপুণ পরিষদে দেন, তবে আপনাদের সেই সম্মানের জায়গাটা যাদের কাছ থেকে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আমরা আবার ফিরিয়ে দিব, এবং প্রত্যেকটা শিল্পীকে আমরা তার যোগ্য সম্মানে সম্মানিত করব। এটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার। আমরা এই শিল্পকে ভালোবাসি, শিল্পীকে ভালোবাসি। আজকে আপনারা এসেছেন কিন্তু আমাদের ভালোবাসার কারণে, সেই ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে এই একটাই কথা বলবো, আজকে এখানে এটাই ওয়াদা করে দেব যে আজকে আমি ফেরদৌস হয়েছি কিন্তু আপনাদের মানুষগুলির সহযোগিতায়। আমরা এককভাবে কেউই সারা বিশ্বের প্রত্যেকটা বাঙালি হৃদয়ে জয় করতে পারতাম না যদি না আপনারা আমাদের পাশে থাকতেন। আজকে আপনাদের প্রত্যেকের মূল্যবান কথা শুনেছি
এবং বাকি যতগুলো প্রিয় মুখ আছে তাদের প্রত্যেকের কথা শোনার ইচ্ছা ছিল, বাট সময়ের স্বল্পতার জন্য আজকে আমাদের প্যানেল পরিচিতি আপনাদের কথা শুনিনি। বাট আমি চাই যে আমরা শিল্পী সমিতিতে আসি এবং আপনাদের প্রত্যেকের কথা শুনি এবং আপনাদের প্রত্যেকে আমাদের পাশে চাই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রত্যেকে শিল্পী প্রত্যেকে নিজের যোগ্যতা দিয়ে কিন্তু এখানে এসেছেন। আমাদের এই যে মূল্যবান ভোটাররা আছেন, আপনাদের প্রত্যেকটা ভোট ভীষণ জরুরি এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো আমি চাইবো আপনাদের নিষ্ঠা, আপনাদের সততা দিয়ে আপনারা যাচাই বাছাই করে আমাদের এই পুরো প্যানেলকে জয়ী করবেন। সেদিনের অপেক্ষা রইলাম। আর খুব বেশি দিন বাকি নেই, আর মাত্র 3টা দিন বাকি। আমি শারীরিক অসুস্থতার জন্য হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের অনেককে ফোন করতে পারিনি, বাট আপনারা সবসময় আমার হৃদয়ে আছেন, আমার ভালোবাসার কাছাকাছি আছেন এবং থাকবেন, এই কথাই দিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে আসবেন। আজকে যে উৎসবমুখর পরিবেশে আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় অভিনেত্রী সুজাতা আপা, তার জন্য একটি জোরদার করতালি চাই। আপনাদেরকে আমাদের পাশে চাই। আমরা 28 তারিখ সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নিরাপত্তা বজায় রেখে সবাই সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোট দেব এবং আপনাদের এই মূল্যবান ভোট দিয়ে আমি চাইব ইলিয়াস কাঞ্চন নুপুর, যারা দুজন অত্যন্ত সাংগঠনিক এবং যারা শিল্পকে এবং শিল্পীকে ভালোবাসে, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই পুরো প্যানেলকে যেন আপনারা নিয়ে আসেন। আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের, জয় হোক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীর, জয় হোক ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ। কার্যকরী পরিষদ সদস্যের যারা ক্যান্ডিডেট, তাদের পক্ষ থেকে সর্বশেষ বক্তা হিসেবে আসছেন আমাদের সবার প্রিয় মুখ অমিত হাসান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সামনে বসে আছে আমার বড় ভাই আলমগীর ভাই, এবং আমার প্রাণপ্রিয় শিল্পী সমিতির সদস্য ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সম্মুখীন হয়েছি। 4টি বছর নির্বাচন থেকে দূরে ছিলাম। তার কারণ আপনারা জানেন, আপনারা অনেকেই অনেক কথা বলেছে, আমার মনের কথাগুলো বলে গেছে। আমি শুধু 2-1টা কথা বলবো আপনাদেরকে, সেটি হচ্ছে সুযোগ কিন্তু বারবার আসে না। যে ভুলগুলো আমরা অতীতে করেছিলাম সেটার প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। 28 তারিখ 2015 এবং 16 সালে আমি স্বতন্ত্রে আপনাদের ভোটে স্বতন্ত্রে আমি সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছিলাম আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভোটের কারণে। আমি ওই 2 বছর কি করেছি, সাকিব খান ছিল প্রেসিডেন্ট এবং আমার কমিটি কি করেছে, আপনাদেরকে নতুন করে আমার কিছু বলার নেই, কারণ আপনারা ভালো করে জানেন। আজকে যে শিল্পী সমিতির যে বাহ্যিক দিকটা, যে সুন্দর বাগান বলেন বা আমার শিল্পী ভাই বোনরা সুন্দর সময় কাটাতে পারে এরকম একটি পরিবেশ কিন্তু তখন করেছিলাম। দুঃখ লাগে যে এখনকার কমিটি অনেকেই ডেকে ডেকে বলে, দেখেন আমরা বাগান বানিয়েছি, আমরা ঘরটাকে সুন্দর করেছি। তখন আমার পরিবার আমাকে বলে, তুমি ওই গানটা বসে বসে গাও। বলেন তো কোনটা? আমার 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে। তবে দুঃখ লাগে যে মানুষ কেন মিথ্যে কথা বলে, আবার অনেকে কিন্তু সত্যি কথা বলে। শ্রদ্ধেয় রোজিনা ম্যাডাম, তাকে আমি সম্মানের সঙ্গে বলছি, তার সঙ্গে অনেকগুলো ছবি করেছি। উনি কিন্তু প্যানেল পরিচিতি অনুষ্ঠানে একটি সত্যি কথা বলেছে, এই জন্য আমি তাকে সালাম করছি। উনি বলেছেন যে আমরা যদি এই প্যানেল নির্বাচন করে আসি, মানে ওনাদের প্যানেলের কথা বলেছে, তাহলে আমি
এই জায়েদ মিশা বা এই প্যানেলকে অনুরোধ করব, ওই 184 জনকে যে বাদ দিয়েছে তাদেরকে আবার ডেকে ওখান থেকে কিছু শিল্পীদেরকে আবার নেওয়া হোক। যদি না নেয় আমি রিজাইন করব। তার মানে কি উনি স্বীকার করছে যে ওই প্যানেল তারা নির্বাচিত হয়ে, যাদের ভোটে নির্বাচিত হয়েছিল তাদেরকে বাদ দিয়ে তারা অন্যায় করেছে, গঠনতন্ত্রের বাইরে কাজ করেছে। এটা কিন্তু রোজিনা ম্যাডাম স্বীকার করে গেছে, এই জন্য তাকে ধন্যবাদ। প্রিয় শিল্পী ভাই ও বোনেরা, কাঞ্চন ভাইকে কেন ভোট দিবেন, নিপুণকে কেন ভোট দিবেন, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। আমি শুধু একটা কথা বলবো যে, এবং আপনাদেরকে একটা সিউরিটি দিতে চাই যে কাঞ্চন ভাই এবং নিপুণ আপনাদেরকে যদি কোনো সহযোগিতা করে, বা আমরা যেটা করেছিলাম, আমি কেন তাদেরকে সাপোর্ট দিয়েছি, কারণ আমার নীতির সঙ্গে তাদের নীতি মিলেছে। তারা আপনাদেরকে, ভাই বোনদেরকে একটু সাহায্য করে সেলফি তুলে আপনাদেরকে দেখাবে না, কাউকে দেখাবে না, বারবার বলবে না আমি এটা করেছি। বারবার মিথ্যা কথা বললে কিন্তু দেখবেন মিথ্যা কথা বেরিয়ে যায়। আরে ভাই এত বারবার কি বলা দরকার আছে, আমি ইয়াকে অমুককে গোসল করিয়েছি, তমুককে করেছি, কথা কথায় আমি কমরি ম্যাডামকেও আমি গোসল করিয়েছি। এটা ছাড়েন, মিথ্যা কথা ছাড়েন। যখন কেউ মারা যায়, কে আগে যাবে ছবি তোলার জন্য, নেওয়ার জন্য, খাটিয়ে নেওয়ার জন্য, এই জিনিসগুলো ছাড়েন। রাত 2টো পর্যন্ত শিল্পী সমিতি খোলা আমরা কখনো রাখিনি, এটাও থেকেছে। অতএব আপনারা ভালো করে জানেন, আপনাদের নতুন কিছু বলার দরকার নেই। আমি শুধু বলি কেন কাঞ্চন ভাই এবং নিপুণকে ভোট দিবেন, কারণ আমার বিশ্বাস আপনাদের পাশে থাকবে, আপনাদের সুখ দুঃখে তারা থাকবে। এবং আরেকটি কথা বলে যাই, আমার ফাইটার ভাই বোন, ফাইটার এবং নাচের ভাই বোনদেরকে, যদি এই প্যানেল নির্বাচিত না হয়, আবার যদি ওই প্যানেল আসে 160 জন রেডি থাকেন, বাদ হয়ে যাবেন। গঠনতন্ত্রের একটা ধারা দেখাবে, গঠনতন্ত্রের একটা ধারা দেখাবে 2 বছর অভিনয় না করলে নাকি সদস্য পদ বাতিল হয়ে যায়। তাহলে তো অনেকেরই হয়ে যাবে। শিল্পী সমিতির প্রায় 90% সদস্যই বাদ হয়ে যাবে। তারা কিন্তু বারবার ওটাই দেখাচ্ছে। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অনেকেই বলছে, ওই প্যানেলের অনেকেই বলছে যে বাসস্থানের ব্যবস্থা করে দিবে পাশ করলে, এতই সোজা। আরে ভাই, যারা বলছে বাসস্থানের ব্যবস্থা করে দিবে, খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে তাদের বাসস্থান আছে কিনা। নিজেদেরই যদি বাসস্থান না থাকে তাহলে আমাদের কি করে দিবে। তবে হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন সাহেব এবং নিপুণ যদি পাস করে, এবং তারা যে কথাটা বলেছে, এবং আমি আপনাদেরকে বলে যাই, তারা যে কথাগুলো বলেছে, যদি সেই কথাগুলো না রাখতে পারে এবং আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে আমি সেই কমিটি থেকে রিজাইন দিব। নিপুণ বলেছে এই কমিটি পাস করলে প্রধানমন্ত্রীকে নিয়ে আসবে, কারণ চলচ্চিত্র বাঁচাতে হলে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দরকার। এই একটা কথার পরিপ্রেক্ষিতেই আপনারা চিন্তা করেন যে আসলে আমাদের কি করা উচিত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। কার্যকরী পরিষদ সদস্যে যারা নির্বাচন করছেন তাদের কথা আমরা শুনলাম। এবার শুধুমাত্র পরিচিতি পর্ব, এবং যারা মূল পদগুলোতে নির্বাচন করছেন তাদের বক্তব্য দেওয়ার পালা। এবং শুধু আমার মনে হয় পরিচিতি দিলেই ভালো হয়, কারণ বাকিরা সবাই তাদের সম্পর্কে জানেন এবং তাদেরকে ভালোবাসেন। মঞ্চে আসছেন এখন কোষাধ্যক্ষকে, যিনি নির্বাচন করছেন কোষাধ্যক্ষ পদে, আজাদ খান, যাকে আমরা জাদু আজাদ হিসেবেই চিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলা নিষেধ, 1 সেকেন্ডে শেষ করতে হবে। আমি ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেলকে, আপনাদের সবাইকে বলছি, ভোট দিবেন, আমাদের বিজয় করবেন। দেখবেন বিজয়ের পরের দিন থেকে
এফডিসি কি আনন্দ উল্লাসে সব সময় ভরা পাবে। আমরা সব শিল্পীরা প্রতিদিন যেভাবে শুটিং করি ঠিক ওইভাবে আমরা আনন্দ করবো এফডিসিতে, এই আশা রেখেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাদু আজাদ। এই মাত্র জানতে পারলাম যে আমাদের লেজেন্ডারি অভিনেত্রী, আমাদের সবার প্রিয় অভিনেত্রী শবনম, তিনি আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, বাট অসুস্থতাজনিত কারণে আসতে পারেনি, বাট তার দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা এই প্যানেলের জন্য তিনি দিয়েছেন। ধন্যবাদ। এবার সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে যিনি লড়াই করছেন, মামুনুল ইমন, আমাদের সবার প্রিয় ইমন আসবে। আসসালামু আলাইকুম শিল্পী ভাই ও বোনেরা, খেলা হবে কারণ আমি ক্রীড়া ও সংস্কৃতি পদে দাঁড়িয়েছি, এই জন্য খেলা হবে। আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে প্রচুর খেলবো। আর আমি তো একটু আবদার বেশি করি, আমার প্রিয় কাঞ্চন ভাই এবং নিপুণকে আমি প্রচুর জ্বালাবো এবং সত্যি সত্যিই খেলা হবে, সারাদিন খেলবো আমরা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা সবাই এই খেলায় অংশগ্রহণ অবশ্যই করব। এবার আমরা দপ্তর ও প্রচার সম্পাদকের পদে যিনি লড়াই করছেন, আরমান, আমাদের সবার প্রিয় একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, আরমান, উনি আসবেন। আরমান ভাই তো নাই এখানে। সাইমন ভাই নাই নাই, উনি বাইরে গেছে। একটা বিশেষ কাজে আছেন, উনি পরে আসবেন। তাও আমরা সিরিয়াল মেনটেন করি। তাহলে আমরা এখন চলে যাব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যিনি লড়াই করছেন, আমাদের সবার প্রিয় আরেকজন চিত্রনায়ক নীরব আসবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত ভোটাররা আছেন, ভোটারদের কাছে একটা কথা, খুব আন্তর্জাতিক সম্পাদক পদে দাঁড়িয়েছি। কাঞ্চন নিপুণ পরিষদে ভোট দেওয়ার যে ব্যালট পেপারটা যেটা থাকবে সেখানে গিয়ে দেখবেন যে নীরব লেখা, এবং আমার যেটা ধারণা একটা জিন্সের শার্ট, ভিতরে টি শার্ট পরা, ওখানে ঠিক মার্ক দিবেন আমার জন্য। সবাই দোয়া করি। ধন্যবাদ। পরিচিত করায় দিল। আরমান আঙ্কেল এসছেন। আসসালামু আলাইকুম। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম। যেহেতু আজকে আমাদের সরকারি খাবার লাঞ্চের টাইম রয়েছে, আমি এতটুকু সবার কাছে বলবো যে আমাদের সামনে আসেন, যারা ভোটার ভাই আছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো আমি যে কাঞ্চন ভাই নিপুণ প্যানেলে আপনারা সবাই ভোট দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো কিছু করতে পারি, আপনাদের জন্য আপনাদের সেবায় যাতে আসতে পারি আমরা, সেই দোয়াটুকু করবেন যে আপনাদের কাছে যাতে আমরা থাকতে পারি, আপনার পাশাপাশি যাতে থাকতে পারি আমরা, আর আপনাদের যত রকম প্রবলেম আছে সেটা যাতে আমরা সলভ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের এই প্যানেলটাকে আপনারা সবাই মিলে জয়যুক্ত করবেন। আপনাদের কাছে এই দোয়াটুকু আমরা চাবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার মঞ্চে আসছেন সাংগঠনিক সম্পাদক পদে যিনি লড়াই করছেন, শানু। ও কলিয়া পায় ওরও পিছে রাম নাইলি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী এবং আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আসলে একটু আমি কথা বলবো যেটা আপনারা অনেকেই জানেন না। এখানে যেহেতু কোনো ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেল নেই, শুধু আমরা শিল্পীরাই আছি, সেই জন্য আপনাদের জ্ঞাতার্থে এটা আমার বলা উচিত। আমি খুব অনেক আগে থেকে সোশ্যাল ওয়ার্ক করি। আমি 2016 সালে আমাদের জিএম সৈকত দাদাকে বাসায় ডেকে আমি বললাম যে দাদা, আমাদের শিল্পীদের জন্য কিছু করা উচিত, কারণ আমরা শিল্পীরা অনেক ইমোশনাল এবং অনেক
আত্মসম্মান বোধ আমাদের অনেক বেশি। আমরা না খেয়ে থাকলেও কারোর কাছে হাত পাততে শিখিনি, যে কারণে আমরা তখন ডিএ তায়েব ভাই আছেন, ডিএ তায়েব ভাই সহ আমাদের শিল্পী ঐক্য জোট করা হলো এবং মানবতার কল্যাণ ফাউন্ডেশন, এই দুটো সংগঠন নিয়ে আমরা শিল্পীদেরকে নিয়ে কাজ করা শুরু করলাম। আমাদের রানী সরকার, মায়া ঘোষ, আনোয়ারা আন্টি, আব্দুল সত্তার, জ্ঞানীরাজ, খালেদা আক্তার কল্পনা, বনশ্রী, প্রবীণ মিত্র আঙ্কেল, রেহনা জলি আন্টি, হারুন ভাই, রহমান ভাই, আরো অনেকে, সবার জন্য আমরা প্রায় 10 কোটি টাকার অনুদান মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এনে দিয়েছি। যত দৌড়াদৌড়ি আমরা কিন্তু সবাই, আমাদের ডিএ তায়েব ভাই, আমি এবং আমাদের জিএম সৈকতদা একসাথে দৌড়িয়েছি। এর থেকে একটা চারানা পয়সা কিন্তু আমরা নিইনি, কারণ তাদেরকে চেক দিয়ে দেওয়া হয়েছে। এটা এই কারণে বললাম যে আমরা শিল্পীরা কারো কাছে মাথা নত করতে চাই না। সারা দেশবাসী অনেকে দেখেন যে সবাই লাইভে দেখা যাচ্ছে কয়েক কেজি চাল ডাল এগুলো নিচ্ছে, এটা আমরা আমাদের শিল্পীদেরকে ছোট করেছি সব জায়গায়। এটা আমরা চাইনি দেখে আমরা কখনোই কোনো লাইভে বা কোথাও কিন্তু এটা আমরা বলিনি। এই জন্য আপনাদেরকে বলবো, আমরা আগেও ছিলাম আপনাদের সাথে, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমাদের ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল, এই প্যানেলটিকে আপনারা জয়যুক্ত করুন, আমরা আছি আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শানু। অনেকক্ষণ ধরেই মাইকের পাশে যিনি আছেন তাকে এবার দেখে নিচ্ছি। আমাদের সবার প্রিয়, অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রাণের সহ সাধারণ সম্পাদক পদে যিনি লড়াই করছেন, সাইমন সাদিক। আসসালামু আলাইকুম। আমিও অনেকক্ষণ ধরেই সবাইকে বলছিলাম শর্ট করেন, আমি নিজেকে বলছি সাইমন তুই থেমে যা। সামনে যারা আছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা আমাদের কাঞ্চন নিপুণ পরিষদের পক্ষে সমর্থনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমার ভালোবাসা। আগামী 28 তারিখের যে নির্বাচন, আমি শুধু একটা পয়েন্টে বলবো, আমরা রেগুলার যারা কাজ করছি আমরা জানি আমাদের সকল শিল্পীদের একটাই চাওয়া, আমরা চলচ্চিত্রে প্রতিদিন কাজ করতে চাই। 30 দিন না হোক, অন্তত 25 দিন আমরা শুটিং বা ক্যামেরার ইউনিটে থাকতে চাই। আমরা শিল্পী, আমরা যারা সাধারণ শিল্পী, যাদের রুটি শুধুই সিনেমায়, তারা কিভাবে কি করব? আমরা কাজ না করলে কিছু হবে না। আর শিল্পীরা যখন সভ্য থাকে, সুন্দর থাকে, প্রতিনিয়ত নতুন নতুন প্রযোজক আসেন, আর সেখান থেকেই আমাদের কর্মসংস্থান বড় হয়। সবাই এই কাঞ্চন নিপুণ প্যানেলের সাথে থাকুন। আমরা অঙ্গীকারবদ্ধ, আগামী 28 তারিখ নির্বাচনের পর অন্তত বছরে 60টি সিনেমা এই প্যানেলের মাধ্যমে হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইমন সাদিক। এবার মঞ্চে ডেকে নিচ্ছি সহ সভাপতি যে দুজন লড়াই করছেন তাদের মধ্যে একজনকে, আমাদের সবার প্রিয় ডিএ তায়েব। সামনে স্বপ্নের মানুষগুলো আছেন আমার সহকর্মী। আমরা কাঞ্চন নিপুণ প্যানেল নিয়ে আজকে এখানে আমি একটু 1.5 মিনিট কথা বলবো। আপনারা খেয়াল করেছেন যে গত 4 বছর একটা আতঙ্ক ছিল এফডিসিতে, সবাই একটা ভয়ে ছিল, কার কি ঘটবে, সেই আতঙ্ক আমরা দূর করতে পেরেছি। একটা হাততালি দেবেন প্লিজ, কারণ এখন কি কেউ আতঙ্কিত আছেন? ইয়েস, এটা দরকার ছিল। নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন, আমরা কাউকে ভয় পাই না, কারণ আমরা অন্যায় কিছু করি না। আর একটি কথা বলতে চাই, সেটা হলো শ্রদ্ধার সাথে, সেটা আমার সহকর্মী চিত্রনায়িকা শাহরুর বলে গেল যে এই যে কয়েকজন শিল্পীর নাম উল্লেখ করেছে, আর অনেক শিল্পী আছে যাদের আমরা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসা স্বরূপ 30 লাখ, 35 লাখ, 25 লাখ টাকার চেক তাদের হাতে তুলে দিয়েছে, যেটা পত্র, পত্রিকা, টেলিভিশন বহু কাভারেজ আছে।
এই কাজগুলো আমরা করেছি কিন্তু প্রকাশ করিনি, কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে আমরা কেউ কিছুই করিনি, শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি সবকিছু করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। অতীত কেউ ভুলবেন না, একটাই অনুরোধ সবার কাছে, আমাদের রেজাল্ট যাই হোক আমরা বিশ্বাস করি যে আমরা শিল্পীর সাথে থাকবো, বিএফডিসির সাথে থাকবো। যদিও আমি চলচ্চিত্র নতুন, বা আমি নাটকে প্রায় 2 যুগ। তো সবাই আমাকে সাথে রাখবেন, ভালোবাসবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে তাই এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি সহসভাপতি পদে আরেকজন যিনি লড়াই করছেন, দ্য গাই হু নিডস নো ইন্ট্রোডাকশন, আমাদের সবার প্রিয় রিয়াজ। আসসালামু আলাইকুম। আমার সামনে যে আলোকিত মানুষজন বসে আছেন এবং যে আলোকিত মানুষের আলোতে এই মঞ্চ আলোকিত হয়েছে, সেই আলোতে আজকে আমরা উজ্জীবিত। আমরা আপনাদের জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা। খুব অল্প সময় 2-1টা কথা বলবো, বলে চলে যাব, কারণ আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি। জসিম ভাইয়ের হাত ধরে চলচ্চিত্রে এসেছিলাম। জসিম ভাই বলেছিল, নায়ক তুমি এফডিসির গেটের বাইরে, এফডিসির ভেতরে তুমি লেবার। আজ পর্যন্ত আমি মনে করি আপনাদের জন্য আমি লেবার, আপনাদের সাথে এক কাতারে আমি থাকতে চাই এই দীক্ষা নিয়ে। বিগত দিনে আমরা যে ভোটার লিস্টটা পেয়েছি, 2-1টা পয়েন্ট বলা উচিত অবশ্যই। সেই ভোটার লিস্টে 150 নাম্বার ভুল ছিল, ফোন করলে বস্তিতে চলে যাচ্ছিল, এখানে চলে যাচ্ছিল। আমরা অনেককে যোগাযোগ করতে পারিনি, আমাদেরকে মাফ করে দেবেন। আমরা সবাই চেষ্টা করেছি, কাঞ্চন ভাই থেকে শুরু করে প্রতিটা সদস্য আপনাদেরকে ফোন করার চেষ্টা করেছে। নাম্বার ভুলের কারণে আমরা ভোট দিতে আপনাদেরকে ফোন করতে পারিনি। আর এফডিসির মাটি, আমরা যারা আলমগীর ভাই আমার সামনে বসে আছেন, আমরা জানি এফডিসি একটা গরম মাজার, সেটাকে শ্রদ্ধা করি আমরা। এবং এফডিসি কখনো অহংকার সহ্য করে না, অন্যায় সহ্য করে না। আজকে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি এফডিসির ধূলিকণা বলছে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন আসতে হবে। এবং এই পরিবর্তনের কথা এফডিসির মাটি থেকে আজকে এইবার আমরা দেখছি প্রথমবারের মতো 18 কোটি মানুষের মুখে ছড়িয়ে গেছে। ফেসবুকের মধ্যে আমরা দেখছি, ইউটিউবে দেখছি, সারা দেশবাসী 99.28% মানুষ চাচ্ছে যে কাঞ্চন নিপুণ পরিষদ এবারের পরিষদ, শ্রেষ্ঠ পরিষদ, এই ফুল পরিষদ আগামী 28 তারিখের নির্বাচনে আসুক। কাঞ্চন ভাই নিপুণ পরিষদ সম্পর্কে আমরা বলেছি, কাজে আমি বলেছি, আজকে বলবো না, বললে অনেক কথা। আলোকিত মানুষ আপনাদের পাশে থাকবে। আপনারা যদি মনে করেন নিপুণ মেয়ে মানুষ আপনাদের খাটিয়া ধরতে পারবে না, আমরা 21টা ভাই আছে, আপনাদের 400 ভাই বোন আছে, আমরা একসাথে খাটিয়া ধরবো। আমরা একলা খাটিয়া ধরতে চাই না। যত বিপদ আসুক আমরা একসাথে আপনাদেরকে নিয়ে আপনাদের খাটিয়া ধরবো। আমার খাটিয়া আমি চাই না কেউ একলা ধরুক, যদি ধরতে হয় 400 লোক আমার খাটিয়া ধরবে। আমাদের কথাবার্তা, আমাদের কিছু সত্য কথা, বুকের কথা অনেকের অন্তর্জালা সৃষ্টি করেছে। তারা করেছে কিনা জানি না, আমি কাউকে দোষারোপ করছি না। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে, যে নাম্বারগুলো আপনারা আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত পা ভেঙে দেবে, আমি রিয়াজকে তারা খুন করবে। জিডি করিনি, কাউকে বলিনি, যতটুকু ব্যবস্থা আমার পক্ষে নেওয়ার আমি নিয়েছি। আপনাদের সবার সামনে বলতে চাই, নাম্বার সেভ করা আছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে। আজকে আমি বলতে চাই, আমি রিয়াজ ক্ষুদ্র মানুষ, আমার তো দূরের কথা, আমার শিল্পী সমিতির একটা মেম্বার, ইভেন এফডিসিতে যে মহিলা ঝাড়ু দেয় তাকে একটা ধাক্কা দিয়ে দেখেন, আপনারা একটা ধাক্কা দিয়ে দেখেন, টাচ করে দেখেন, আপনাদের হাতের শক্তি কত আমরা দেখে নিতে চাই। আমি ভাইদেরকে বলতে চাই, বিগত দিনে আপনাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে। আমি অনেক কথা জানি যেগুলো আমরা মাইকে বলতে পারছি না। সমস্ত অন্যায় শেকড় ধরে টান দিয়েছি আমরা, শেকড় শুদ্ধ উপরে ফেলতে চাই। এফডিসির মাটি অন্যায় সহ্য করে না, সৃষ্টিকর্তা উপরে। আমি কাউকে ভয় করি না, আমার প্যানেল কাউকে ভয় করে না, কারণ আপনাদের আলমগীর ভাইয়ের মতো মানুষ, কাজী হায়াত আঙ্কেলের মতো মানুষের আমাদের মাথার উপরে তাদের হাত আছে। আমরা কাউকে ভয় পাই না, অন্যায়কারীকে আর ভয় পাবো না আমরা কেউ। আমি আর বিশেষ কিছু বলবো না, আপনাদের দোয়া চাই, ভোট চাই, এবং আমি চাই আপনারা এবার
ভোট দিতে আসার সময় পরিবারের সাথে একটু কথা বলেন তারা কাকে চায়। যদি রিক্সায় আসেন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন তারা কাকে চায়। যদি উবারে আসেন উবারের ড্রাইভারকে জিজ্ঞেস করেন তুমি কাকে চাও বলো। দু একটা মানুষকে জিজ্ঞেস করেন, যে বাসাতে যে দোকান থেকে চাল ডাল কিনেন সেই দোকানদারকে জিজ্ঞেস করেন তুমি কাকে চাও এবারের নির্বাচনে। সবাই আমাদের কথা বলবে, তাদের কথাকে ফেলে দিয়েন না। 18 কোটি মানুষের যে দাবি উঠেছে এবার একটি শিল্পী সমিতি নির্বাচন নিয়ে, সেই 18 কোটি মানুষের কথাকে আপনারা মূল্যায়ন দেবেন। আর মুসলমান আমরা, কোরআন শরীফ আমাদের পবিত্র ধর্ম গ্রন্থ, আল্লাহর কাছ থেকে এসেছে। কোরআন শরীফ আমাদের বুকে, ভোটের ময়দানে আমরা চাই না। সম্মানের যে জিনিস সম্মানের জায়গায় থাকুন। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করেন। আমরা ইলেকশনে আসি বা না আসি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। রিয়াজ ভাই অসাধারণ বক্তব্যের পর এবার মঞ্চে ডেকে দিচ্ছি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা নিপুণকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আল্লাহ আমার উপর আসলে অনেক সহায় আছেন, তা না হলে এতগুলি আলোকিত মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমার সাথে এসে দাঁড়িয়েছেন। আর আমি খুবই অল্প বলবো, আমি শুধু একটা কথাই বলবো, আমাকে একবার আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমি আপনাদের জন্য কি করি সেটা আমি সেই চেয়ারে না, শিল্পী সমিতিতে দাঁড়িয়ে আমি দেখাবো আমি কি করতে পারি। আমি চেয়ারের জন্য এখানে আসিনি, একটু আগে কিন্তু বলে গিয়েছে যখন আমি শিল্পী সমিতির থ্রুতে কিছু কাজ করতে এসেছিলাম আমাকে কিন্তু সেগুলো করতে দেওয়া হয়নি। আমি শিল্পীদের জন্য কোরবানি দিয়েছিলাম, সেই মাংসও যাতে না নেওয়া হয় ফোন করে করে সবাইকে বলা হয়েছে। সেইগুলি রুখতে আমি আজকে শিল্পী সমিতির ইলেকশন করতে এসেছি। আমার ইলেকশন করার কোনোরূপ ইচ্ছা ছিল না, আমি আসলে ইলেকশন করতেও চাই না, আমি চেয়ারও চাই না। আমি শুধু ছোট্ট করে একটু কথা বলতে চাই। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। আমি এই জন্য বঙ্গবন্ধুর কথা বলছি। আমার আব্বু 71 সনে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, সেই নেতৃত্বে মুজিব বাহিনীতে গিয়ে যুদ্ধ করেছে এবং তারপরে যেটা হয়েছে আবু জয়েন্ট সেক্রেটারি হয়েছে 73, যেটা প্রথম বঙ্গবন্ধু নিজে দাঁড়িয়ে যে ব্যাচটা করেছেন। আমার আব্বু হলো সেই মানুষ এবং তারই মেয়ে আমি কোনো কিছুতে ভয় পাই না। আমাকে জিয়াদ ভাইকে যেমন ভয় দেখানো হচ্ছে আমাকেও হচ্ছে, আমি কোনো কিছুতে ভয় পাই না এবং আমরা থামবো না। কাঞ্চন নিপুণ পরিষদ ইনশাআল্লাহ এগিয়ে যাবে, আপনারা আমাদের পাশে থাকবেন। আমি এতটুকুই বলতে চাই, তোমার সাথে আমরা আছি, তোমার সাথে আমরা আছি, তোমার সাথে আর না আমরা আছি, তোমার সাথে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও বলছি, আমরা জয়যুক্ত হলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এফডিসি নিয়ে আসবো, এই কথাটা আমি বারে বারে বলছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ নিপুণকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যার কথা শোনার জন্য আমরা আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবার বিনীত অনুরোধ জানাবো এই ডায়াসে তাকে, এবং তিনি হচ্ছেন আমাদের, আমি বলেই ফেলি যে আমাদের সভাপতি পদপ্রার্থী বলবো না, আমাদের সভাপতি ইলিয়াস কাঞ্চন। আমার পরম শ্রদ্ধেয় আমার এখানে পরিচালক, শিল্পী এবং প্রযোজক যারা এসেছেন এবং আমাদের প্রিয় ভোটাররা যারা এসেছেন, আমি মাথা নত করে
পরম শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে সালাম জানাচ্ছি। সৃষ্টিকর্তা যেন আপনাদের প্রতি সদয় হন, তার শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। অনেক কিছু বলার ভাবনা ছিল, কিন্তু আসলে সময়টা চলে গেছে, খিদেও লেগেছে, তো যে কারণে অনেক কথা বলতে পারছি না। আমি গুলজার ভাইয়ের একটা কথা রেশ ধরে আমি আমার বক্তব্য একটু বলতে চাচ্ছি। আসলে কিন্তু আমি একটু রাগী ছিলাম, এবং রাগটা করার কারণ ছিল যে যখনই কেউ মিথ্যা কথা বলে কিংবা অন্যায় করে আমি এটা সহ্য করতে পারতাম না। কিন্তু দীর্ঘ 28 বছর নিরাপদ সড়কের আন্দোলন করতে গিয়ে আমার নিজেকে অনেক পরিবর্তন আমি করেছি। আমি নিজেকেই বলেছি, যারা নেতা হয় তাদেরকে কি রাগ করা উচিত? আমি কিন্তু নিজের সঙ্গে কথা বলি, এবং দেখলাম যে হ্যাঁ, যারা নেতৃত্ব দেয় তারা রাগ করা উচিত না। আমি জিজ্ঞাসা করেছি নিজেকে, তুই যার উম্মত, যে নবী, সে কি কাউকে কোনোদিন বকা দিয়েছে? আমি প্রশ্ন নিজে পেয়েছি। আমি দেখেছি যে নবী কোনোদিন কাউকে বকা দেয়নি। তখন আমি বলেছি, তাহলে তুই বকা দিবি কেন? তো এইভাবে আমার নিজেকে কিন্তু আমি শুধরিয়েছি। আমার ফাইটার ভাইদের, আমার নৃত্যশিল্পীদেরকে অনেকে বলছেন উনি এত বড় নায়ক, তোমরা কি তার পাশে যেতে পারবে, তার পাশে বসতে পারবে? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যখন কাজ করেছি আমরা পাশে বসিনি, আমরা কি গল্প করিনি? আমাদের সেই সময় কি আমরা দূরে দূরে ফেলে দিয়েছি? এইগুলো আপনারা একটু ভাববেন তাদের কথাগুলো। আরেকটি কথা যেটি আমি বলেছি, সেটি নিয়েও মানে তারা কথা বলছে। আমি বলেছি যে শিল্পী সমিতি তো রোহিঙ্গা ক্যাম্প না। আপনারাই নিজেরাই বিচার করে দেখেন, রোহিঙ্গারা কারা? তারা বাইরে থেকে আসছে, তাদের কোনো কিছুই নাই, তাদের জায়গা নেই, বাসা নেই। কিন্তু আমাদের এই স্বাধীন দেশের আমরা শিল্পী, আমাদের শিল্পী সমিতি, সেই সমিতিকে আমরা রোহিঙ্গা ক্যাম্পের মতো কেন করব? আমরা এখানে সম্মানের সঙ্গে আমরা থাকবো, আমাদের সম্মানকে আমরা বৃদ্ধি করব। তো আমি আজকে এখানে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এখানে আসতে পারেন নাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদেরকে ভোট দেবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা দেবেন না তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের বিপরীতে একটি প্যানেল দিয়েছেন, যারা দাঁড়িয়েছেন, সে সম্মানিত ক্যান্ডিডেটদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা প্যানেল দিয়েছেন বলে কিন্তু আজকে আমরা এই আয়োজন করতে পেরেছি। একটা ইলেকশনের একটা মজা আমরা উপভোগ করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। এবং আমি আমার ছোট ভাইকে বলবো যে, এবং অনেকেই বলে যে আমি নাকি আগে আসি না, আমি নাকি শিল্পীদের পাশে থাকি না। ভাই, আপনারা যখন আপনাদের প্রয়োজন হয় আমাকে যখন ডেকেছেন আমি তো এসেছি। আপনারা আমাকে একবার ইলেকশন কমিশনার বানিয়ে দিলেন, আমি কি আসিনি? আমি কি ইলেকশন করে দিইনি? আপনারা আমাকে উপদেষ্টা বানালেন, আমি কি না করেছি? কিন্তু আপনারা কখনোই আমাকে বলেন না যে ভাই আপনি আমাদের সভাপতি, কখনোই কিন্তু বলেন। আপনারা ইলেকশন কমিশন এবারও কিন্তু বানাতে চেয়েছিল, এবারও কিন্তু আমার কাছে চিঠি দেওয়ার জন্য জাকির বলতেছে স্যার আপনার কাছে একটু আসতে চাই। আমি বলেন কেন? আপনার কাছে একটা চিঠি আছে, আপনাকে ইলেকশন কমিশনার বানানোর জন্য। তাই বলেন যে খালি ইলেকশন কমিশনারই হবো না কেন? তো আমি কিন্তু বলবো যে কাঞ্চন নিপুণ যে প্যানেলটি, সেটি কিন্তু প্যানেলটি প্রথম কাঞ্চন যুক্ত ছিল না। এই প্যানেলটি ছিল নিপুণ, ফেরদৌস, রিয়াজ, এদের প্যানেল। আমাকে কিন্তু ওরা আমাকে নিয়েছে, আমি ওদেরকে ধন্যবাদ। ওরা আমাকে দিয়েছে, ওরা আমাকে বলেনি যে আপনি ইলেকশন কমিশনার হন, আপনি উপদেষ্টা হন। আমি তোমাদের কাছে আসলে অত্যন্ত ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা অন্তত আমাকে নিয়েছো। কারণ আমি চাইতাম
যে হ্যাঁ এখানে আমি সভাপতি পদে যেন দাঁড়াতে পারি, কিন্তু কেউ কিন্তু কোনোদিন বলে না, খালি নিজেরাই বসতে চায়, বলে না। কিন্তু উপদেষ্টা বানায়, কমিশনার বানায়, সব বানায়, কিন্তু এইখানে দেয় না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে জিনিসটি হলো যে আমি আমাদের প্রযোজকদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা ছবি বানালে আসলে আমরা আমার সক্ষম থাকতে পারবো। আমি কথা দিয়েছি, সেই কথা আমি অনুরোধ করছি আপনারা আপনাদের ছবি নির্মাণের জন্য, লগ্নি করার জন্য আপনারা এখানে এগিয়ে আসুন। আমার পরিচালক ভাইরা যারা আছেন তাদেরকে অনুরোধ করছি যে আমরা যেন চলচ্চিত্রের একটা পরিবেশ আমরা তৈরি করে আমরা যেন কাজ করতে পারি। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমি অনুরোধ জানাচ্ছি হল মালিক ভাইদেরকে যে আমরা সকলে মিলে কিন্তু আমরা ভুল ত্রুটি করে ফেলি, এবং এই ভুল ত্রুটির কারণেই কিন্তু আজকে এই চলচ্চিত্রের অবস্থা। তো সেই অবস্থা থেকে আমরা যে ভুলগুলি করেছি সেই ভুলগুলি যেন আমরা আগামীতে না করি, যাতে আমরা আসলে কিন্তু সত্যিকার অর্থে যেন আমরা যেন তাদের পরিবেশ তৈরি করতে পারি, চলচ্চিত্র যেন বেশি করে নির্মাণ হয়, সেই দিকটি আমাদেরকে ভাবা উচিত। আমি আরো আজকে এখানে অনুরোধ করছি এবং আমি সাহস পাচ্ছি যে আমাদের এই ইলেকশন উপলক্ষে সারা দেশের মানুষ কিন্তু এগুলো দেখছে, আমাদেরকে সমর্থন জানাচ্ছে, আমাদেরকে ভালোবাসার কথা জানাচ্ছে। যেহেতু আপনারা ভালোবাসার কথা জানাচ্ছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের ছবি দেখুন, সিনেমা হলে আপনারা আসুন। আপনারা সিনেমা হলে আসলে পরে আমাদের এই চলচ্চিত্রে আমাদের সেই কোনো জায়গায় আমরা যেতে পারবো। আমি আজকে এই অনুরোধ এর জন্য করছি, আপনাদের সোশ্যাল মিডিয়া, আপনাদের যে আগ্রহ, আপনাদের যে ভালোবাসা আপনারা প্রদর্শন করতেন, সেই জন্য আমি আমার দর্শকদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আবার সিনেমা হলে আসবেন, আমার মা বোনরা আবার সিনেমা হলে আসবেন, আমার ভাই বোনরা আপনারা আবার এই সিনেমা হলে আসবেন। আপনারা জানেন যে এই দেশটি আমাদের মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে। এই দেশটি সকলের জন্য স্বাধীন হয়েছে। এই দেশটির একটি স্বপ্ন আছে, সেই স্বপ্নের মধ্যে আমরা চলচ্চিত্রের মানুষরা স্বপ্নের বাইরের কেউ না। এই দেশের কৃষ্টি, এই দেশের সংস্কৃতি, এই দেশের শিল্প, এটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকল। আপনারা সকলের কাছে আমি আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই, যেন আমরা এই শিল্পকে, এই ইন্ডাস্ট্রিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা ভালো থাকুন। ও আরেকটি অনুরোধ আমি করতে চাই, আমার ছোট ভাই তার মা খুব কষ্টে একটা কথা বলে মৃত্যুবরণ করেছেন। আমার ছোট ভাই সেটি করেন না। আমি তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছে, তুমি বিয়ে করো, তোমার সন্তান হোক, আমরা চাচা হয়ে গেল, সেই দোয়াটি করছি তোমাকে। তুমি তোমার বোধোদয় হোক, তুমি খালাম্মার কথাটি শুনোনি, অন্তত আমাদের কথাটি শুনো। ধন্যবাদ। আমাকে ইশতেহারটি পাঠ করার জন্য বলা হচ্ছে, এই জন্য একটু সময় চাচ্ছি। কিছু মনে করবেন না, খিদা লেগে গেছে, আমার নিজেরও খিদা লেগেছে, তাড়াতাড়ি সরতে পেরেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2022-2024 ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ যে নির্বাচন ইশতেহার, মর্যাদা ও পর্দায় আমাদের শিল্পী, জাতির পিতা প্রতিষ্ঠিত এফডিসিতে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের উদ্যোগ নেয়া, চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট 2021-এর নীতিমালা অনুযায়ী শিল্পীদের কল্যাণের সর্বোচ্চ ব্যবহার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলচ্চিত্রের সার্বিক অবস্থা তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের জন্য সহজ শর্তে বড় অঙ্কের ফান্ডের ব্যবস্থা করে, অন্যায়ভাবে যে সকল সদস্যদের সদস্যপদ বাতিল, স্থগিত ও ভোটাধিকার হরণ করা হয়েছে
তাদের অধিকার ফেরত দেওয়া ও সদস্যপদ পুনর্বহাল করা। শিল্পী সমিতির মর্যাদা রক্ষা ও সদস্যদের অধিকার সংরক্ষণে সচেষ্ট থাকা এবং কেউ একবার সদস্য হলে তাদের সদস্যপদ আজীবন সংরক্ষিত থাকবে। তবে সংগঠনের গঠনতন্ত্র ও রাষ্ট্রবিরোধী গুরুতর কর্মকাণ্ডে কেউ সংশ্লিষ্ট থাকার অভিযোগে এবং তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে সদস্যপদ স্থগিত হতে পারে। যা সাধারণ সভা আপনাদের সকলের মতামত নিয়ে চূড়ান্ত অনুমোদন করা হয়। যে কোনো দুর্যোগ, সমস্যা ও প্রতিকূল পরিস্থিতিতে শিল্পী সমাজের পাশে দাঁড়ানো ও সহায়তা করা। সহায়তা গ্রহণকারীর সম্মান, আত্মমর্যাদা রক্ষায় কোনো সহায়তা, কর্মকাণ্ড, ছবি, ভিডিও জনসমক্ষে প্রকাশ না করে। আনন্দ ভাগাভাগি করে নিতে সকল ধরনের ধর্মীয় উৎসবে যেমন 2 ঈদ, দুর্গাপূজা, বড়দিন ও বৌদ্ধ পূর্ণিমার স্বল্প আয়ের সদস্যদের উৎসব ভাতা ও উপহার প্রদানের ব্যবস্থা করে। পার্শ্ববর্তী দেশ ও বিভিন্ন দেশের শিল্পী সংগঠনের সাথে পারস্পরিক মত বিনিময় এবং শিল্পী বিনিময় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিদেশে আমাদের শিল্পীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। শিল্পী সমিতির ওয়েবসাইট সমৃদ্ধ করতে প্রযুক্তিগত আরো উন্নয়ন করা। কারণ আপনারা জানেন যে সারা পৃথিবী কিন্তু অনেক এগিয়ে গেছে, তো সেই জায়গায় আমাদের শিল্পী সমিতির ওয়েবসাইট আমাদের কিন্তু সেরকম সমৃদ্ধ না, যার জন্য আমাদের এই চলচ্চিত্র শিল্পী সম্পর্কে শিল্পীদের সম্পর্কে বাইরের মানুষ কিন্তু খুব একটা অবহেল না, যার জন্য আমরা এই প্রযুক্তিগত এটা উৎকর্ষ সাধন করব। সকল শিল্পীর প্রোফাইল তৈরি করা হবে, বিশেষ করে নৃত্য ও অ্যাকশন দৃশ্যের শিল্পীদের প্রোফাইল তৈরি করে আন্তর্জাতিক কাস্টিং ডিরেক্টরদের প্রদান করা। নৃত্য ও অ্যাকশন দৃশ্যে ভাষা ব্যবহার না থাকায় বিশ্বের যে কোনো দেশের চলচ্চিত্র, নৃত্য ও অ্যাকশন দৃশ্যে আমাদের শিল্পীরা যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা করে। পার্শ্ববর্তী দেশ বিগত দিনে করেছে। শিল্পী সমিতি সভাপতিকে পদাধিকার বলে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য সহ তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন কমিটিতে সমিতির নেতৃবৃন্দের প্রতিনিধিত্বের জন্য অন্তর্ভুক্তিকরণের ব্যবস্থা করে। ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করা শিল্পীদের জন্য বিশেষ বিমান ও সবার জন্য গ্রুপ বিমান ব্যবস্থা করে। শিল্পীদের চিকিৎসা কার্যক্রমে সুবিধার্থে কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবের সাথে বিশেষ ছাড়ের চুক্তির উদ্যোগ ও বাস্তবায়ন করে। শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও তাদের বাবা মাকে সম্বর্ধনা প্রদান করা হবে। চলচ্চিত্র শিল্পকে আরো সমৃদ্ধ ও অচল অবস্থা কাটিয়ে তুলতে চলচ্চিত্র ব্যক্তিত্ব ও অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন ও নতুন প্রযোজকদের চলচ্চিত্রের পাণ্ডুলিপি থেকে শুরু করে ছবি মুক্তি পর্যন্ত যাবতীয় সহায়তা প্রদান করে। চলচ্চিত্র সংক্রান্ত সকল সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক স্বার্থে মত বিনিময় করা। শিল্পী প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেয়, যেখানে সব ধরনের শিল্পী তৈরি পাঠ্যসূচি ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। নৃত্যের শিল্পীদের জন্য ডান্স স্টুডিও ও ফাইট অ্যান্ড স্ট্যান্ড স্টুডিও এবং অত্যাধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ জিমনেশিয়াম স্থাপনের উদ্যোগ নেয়। সব শিল্পী উপযোগী মেকআপ সেলুন ও পার্লার স্থাপনের উদ্যোগ নেয়। শিল্পীদের পেশার মান বৃদ্ধিতে দেশে ও দেশের বাইরে কিংবদন্তি শিল্পীদের নিয়ে বিশেষ সেমিনার ও ওয়ার্কশপের ব্যবস্থা করে। মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর ও বিদেশের সাংস্কৃতিক সফরে
শিল্পীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আমি এই ছিল আমাদের ইস্তেহার। এই সঙ্গে আমি বলতে চাই যে আমাকে বলা হলেও হয় যে আমি কেন শিল্পী সমিতিতে আসলাম, আমি তো মন্ত্রী মিনিস্টার হতে পারতাম। আমি মনে করি আমাদের এই প্যানেল থেকে এবং শিল্পীরা যে সমস্ত জায়গায় সম্মানীয় শিল্পীরা আছে তারা প্রত্যেকেই মন্ত্রী মিনিস্টার হওয়ার যোগ্যতা অর্জন করার মতো মানুষ। আমাদের চেষ্টা থাকবে। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশে কিন্তু শিল্পীরা কিভাবে সংসদের আসনগুলো তারা কিন্তু দখল করে আছে। ইনশাআল্লাহ আপনাদের মুখ থেকে যখন এসেছে ইলিয়াস কাঞ্চন মন্ত্রী হতে পারে, মিনিস্টার হতে পারে, শিল্পী সমিতিতে কেন এসেছে? আমি শিল্পী সমিতি এসেছি আমার শিল্পীদেরকে সঙ্গে নিয়ে প্রয়োজনে আমরা সংসদে বলব। কঠিন কথা। ধন্যবাদ সবাইকে। আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, আমাদের মধ্যাহ্নভোজের যে আয়োজন আছে সেখানে শুধু আমাদের সম্মানিত শিল্পী বৃন্দ বসবেন এবং অতিথি যারা আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই আপনারা আমাদের শিল্পীদেরকে সহায়তা করুন, ওনারা যেন সুন্দরভাবে টেবিলে বসতে পারেন। আমাদের সম্মানিত ভোটারদেরকে সুযোগ করে দিন ওখানে বসার জন্য এবং আমাদের সত্যিও সুযোগা ম্যাডাম আছেন। আমি অনুরোধ জানাবো সংক্ষেপে উনি ওনার অভিমত আমাদের সবার সামনে বলার জন্য। ধন্যবাদ। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুজাতা ম্যাডাম। ক্লোজ না না চলো না একটু দোয়া করবে, আর কিছু না। লম্বা সামনের উপদেষ্টা আমার শ্রদ্ধেয় পরিচালক হায়াত ভাই, শ্রদ্ধেয় আলমগীর ভাই এরা সব বসে আছেন। তো আমি এসেছি এখানে, ভালো লাগছে। একটা ফুলের একটা পরিবেশ, অনেক ফুল আছে, তার মধ্যে অনেক ফুলের আমার সব বাচ্চার সন্তান এরা মনে হয় যে আমি এদের লালন পালন আসলে লালন পালন করেছে, এটা তো আমার সাথে মানুষ হয়েছে আর কি। তো আমি আল্লাহর কাছে বলি এদের যে একটা আশা, আকাঙ্ক্ষা, একটা উদ্যোগ, একটা উৎসাহ, এটা যেন আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। এবং এই প্যানেলে আমি দোয়া করি এই দোয়া যেন আল্লাহ কবুল করেন, এরা সে কামিয়াব হয় এবং ওরা যে সামনের দিকে সেটা আমি মনে করি এবং আশা করি এবং দোয়া করি সেগুলো যেন সাকসেসফুল হয়। আমরা দেখে যেতে না পারি কিন্তু পরের জন্মরা সেটি উপভোগ করবে এবং তাদের উপকার হবে, এই দোয়া করি আমি আরে ভাই এই মোবাইলের সামনে যাওয়ার কেন লাগছে? বুঝতেছি না তো, সামনে যান না। সরমতি আমি সম্মানিত শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করছি, ভোটার ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বসে যান। বাইরের যারা লোকজন আছেন আপনারা আপাতত আপনাদের কাছে অনুরোধ জানাতে চাচ্ছি আপনারা আমাদের এই হল ত্যাগ করুন। ধন্যবাদ। ভাইয়া কেটে দিব ওই কথা আর এক ঘরে রিপিট করবো না।